একটা তুলির আঁচড় দিলাম, আকাশ হলো নীল, সুখের অসুখ নিলাম তোমার চোখেতে ঝিলমিল। প্রেমের ফাঁদে পড়ুক না হয়, উড়ুক তাদের ঘুম, কৃষ্ণচূড়ায় লাল হলো এই ভালোবাসার মরশুম। নমস্কার ভালোবাসার মরশুমের বন্ধুরা, কেমন আছো সবাই? দেখো, তোমাদের ভালোবাসাকে সম্বল করে আমরা কিন্তু আজ দেখতে দেখতে 100 নম্বর সপ্তাহে, যাকে বলে সগৌরবে 100 সপ্তাহ ধরে চলিতেছে। আর এই 100তম সপ্তাহের 100তম মঙ্গলবার আমরা আবারও নিয়ে চলে এসেছি একটা মিষ্টি ভালোবাসার গল্প। সঙ্গে আছি আমি তোমাদের বন্ধু অন্তরা, আর আমার সঙ্গে আমি প্রীতম। তাহলে চলো হই হই করে শুরু করা যাক 100 নম্বর গল্প, মানে 100 নম্বর সপ্তাহের 100তম পর্বের গল্প। আজকের গল্পের নাম ভালোবাসার ত্রিকোণমিতি। আচ্ছা, ছোটবেলায় তোমরা ত্রিকোণমিতিতে কাঁচা ছিলে কেউ? কিংবা কেউ প্রচণ্ড স্ট্রং? সে যাই হোক না কেন, ভালোবাসার ত্রিকোণমিতি কিন্তু সব হিসেব ওলট পালট করে দিতে আজ আমরা চলে এসেছি। এই গল্পটার লেখক লেখিকা আমরা দুজনই। একদম তাই। এই গল্প কিন্তু আমি বা অন্তরা কেউ একা লিখিনি, বসে দুজনে মিলে যুক্তি করে লিখেছি। অতএব বলতে পারো এই গল্পের লেখক এবং লেখিকা অন্তরা আর প্রীতম, আর গল্প পাঠেও আমি অন্তরা, আমার সঙ্গে প্রীতম। একদম তাই। চলো শুরু করি আজকের গল্প। দাঁড়াও, তার আগে আরও একবার মনে করিয়ে দিই, 100 নম্বর সপ্তাহ মানে সেটাও তো স্পেশাল নাকি? আমাদের ভালোবাসার মরশুমের ভূত চর্চা নামের আরও একটি দ্বিতীয় ভূতের গল্পের চ্যানেল আমরা নিয়ে চলে এসেছি, আর সেই চ্যানেলের লিংক দেওয়া রইল এই গল্পের ডেসক্রিপশন বক্সে। যদি তোমরা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কিন্তু অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে চ্যানেল লিংকে গিয়ে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, ওই চ্যানেলে আমরা প্রতি শনিবার রাত্রি 11টায় একটা করে হাড় হিম করা ভূতের গল্প নিয়ে হাজির হই। তাহলে চলো শুরু করা যাক আজকের গল্প, ভালোবাসার ত্রিকোণমিতি। এই গল্পে বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছে তাদের কিন্তু তোমরা বিগত 99টা সপ্তাহ ধরে কখনো না কখনো অবশ্যই শুনেছ, তাই তাদের নামের তালিকাটা একটু লম্বা। সরমা দেবী, চৈতালি, নমিতাদি, মৌ, সুলেখাদি, শুক্লা, অপূর্বা, মৌটুসী, রোজি, মধুমিতা। এছাড়াও 3 জোড়া কপোত-কপোতী। তার প্রথম জোড়া অরুন্ধতী, জিনিয়া, অরুণাভ, সৌরভ, চুমকি, শর্মিষ্ঠা, প্রদীপ, মিনহাজুল, এছাড়াও চারুলতা, অন্তরা আর উৎসব, প্রীতম। তাহলে চলো লম্বা ইন্ট্রোডাকশনের পর একদম গল্পে ঢোকা যাক। শুরু করছি আজকের গল্প, ভালোবাসার ত্রিকোণমিতি। চোখের সামনে দিয়েই দুটো লঞ্চ একে একে ছেড়ে চলে গেল, তবুও চারুলতার দেখা নেই। এই অপেক্ষার যেন শেষই নেই। উৎসব দাঁড়িয়ে আছে সেই চেনা ঠিকানায়, ফেরিঘাটের এক কোণে। হাতে ধরা ব্যাগটা একটু আলগা করে কাঁধ থেকে নামিয়ে নিল ও। চোখ চলে গেল গঙ্গার জলের দিকে। সন্ধ্যের উজ্জ্বল আলোতেও গঙ্গার জল হালকা ঘোলাটে। উৎসবের চোখেও সেই একই ধূসরতা। চারুলতার সঙ্গে ওর সম্পর্ক বহু দিনের, সেই স্কুল থেকে শুরু। কলেজ পেরিয়ে আজ দুজনেই নিজেদের কর্মজীবনে ঢুকে পড়েছে। উৎসব এখন মফস্বলের এক কলেজে পড়ায়, ফিজিক্সের অধ্যাপক। উচ্চ মধ্যবিত্ত পরিবারের ছেলে, বরাবরেরই ইচ্ছা ছিল শিক্ষক হওয়ার। স্বপ্নটা একদম নিজের হাতে করে গড়ে তুলেছে পরিশ্রম আর নিজের ধৈর্য দিয়ে। কিন্তু তার আর একটা স্বপ্ন এখনো অপূর্ণ। সেই ছোটবেলা থেকে ভালোবাসে চারুলতাকে। এই একটা মাত্র সম্পর্ক নিয়েই বড় হয়েছে উৎসব।
তার কাছে প্রেমটা কেবলমাত্র আবেগ নয়, একটা প্রতিশ্রুতি। কিন্তু চারুলতা, ওর যেন সময়ই নেই এসব ভেবে দেখার। নিজের পরিবার, মায়ের অসুস্থতা, বোনের পড়াশোনা, এইসবের মাঝখান থেকে কোথাও যেন উৎসব অদৃশ্য হয়ে গেছে। তবে কি চারুলতা এখন ওকে টেকেন ফর গ্রান্টেড ভাবছে? উৎসব চমকে ওঠে আর নিজেকেই খানিকটা ধমক দেয়। না না, এমনটা হতেই পারে না। প্রতিদিন অফিসের পর চারুলতা আসে ফেরিঘাটে। সেখান থেকেই প্রথমে লঞ্চ পেরোয় ওরা। তারপর একসঙ্গে হাঁটতে হাঁটতে আহিরিটোলা পর্যন্ত পৌঁছে যায়। সেখান থেকে আগে চারুলতাকে বাড়ি পৌঁছে দেয়। তারপর অটো ধরে উৎসব চলে যায় হাতিবাগানে, ওর নিজের বাড়ি। এই ঘন্টা দেড়েক ওরা নিজেদের মনের সমস্ত জমানো কথা একে অপরের সঙ্গে শেয়ার করে নেয়। কিন্তু আজ বেশ দেরি হয়ে গেল। 7:30 বাজে। চারুলতা সাধারণত 7টার মধ্যেই পৌঁছে যায়। উৎসব ফোনটা বার করে। নম্বরটা দেখতে দেখতে ভাবতে থাকে, ফোন করবে নাকি আর একটু অপেক্ষা। ঠিক সেই সময়েই পেছন থেকে চেনা একটা গলা ভেসে আসে। কিরে, কতক্ষণ? ঘুরে না তাকিয়েই মুখে হাসি খেলে যায় উৎসবের। এই গলার শব্দ যে ওর বহু বছর ধরে চেনা। এ যে ওর খুব কাছের একটা মানুষের গলা। ওর চারু মানে চারুলতা এসেছে। হ্যালো বেবি, কি করছো? জানু, আমি তো তোমার কথাই ভাবছিলাম। আমার বাবুটা কি করছে? এই তো আমি এক্ষুনি হট শাওয়ারটা নিয়ে বেরোলাম, বাথটাবটা জাস্ট ক্লিন করছি। ইস, গামলাটাও ফেটে গেছে। পরের মাসে পার্লার থেকে টাকা পেয়ে একটা গামলা কিনতে হবে বাথরুমের জন্য। ওহো, তোমাদের বাচ্চা অটো ক্লিন হয় না? আমাদেরটা তো একদম অটো ক্লিন হয়ে যায়। জাস্ট বাথটাবটা থেকে বেরিয়ে এসো আর নিজে নিজেই সব ক্লিন হয়ে যায়, কোনো ঝামেলা নেই। শালা কি করে যে বলি, আমার ভাড়া বাড়িতে 5 ঘর ভাড়াটে মিলে একটা করেই চান করতে হয়, তাও আগে বালতি বসানো নিয়ে রোজ ঝামেলা। ওহো, আসলে আমাদেরটা তো ওরকম নয়, কারণ আমাদেরটা তো সেই 50 বছর আগে দাদু বসিয়েছিলেন, একেবারে অ্যান্টিক। তখন তো আর ওসব টেকনোলজি ছিল না। তুই শালা কপালটাই খারাপ, দাদুর বাপের কিনে রাখা গামলা এখনো পর্যন্ত চলছে। ফাটবে না তো কি হবে শুনি? ও আচ্ছা, তার মানে তোমাদের বাড়ি বোধহয় একটু ওল্ড মডেলের। উমা, আমাদের তো সেই জমিদার বাড়ি, সেই যবে আমার দাদু রায় বাহাদুর খেতাব জিতেছিলেন তবে থেকে। প্রতি বছর টিনের চাল ফেটে বৃষ্টিতে জল পড়ে, সেটা তো আমি বলতে পারবো না, তাহলে এক্ষুনি কেটে পড়বে। কি নস্টালজিক! আমাদের তো ব্র্যান্ড নিউ অ্যাপার্টমেন্ট, নিচে রেস্তোরাঁ আর উপরে রেসিডেন্সিয়াল। হায় রে, যদি জানতে পারি যে ভাড়া বাড়িতে থাকি আর বাবা হোটেলে কাজ করে, তাহলে এই মেয়ে শিওর ছেড়ে দেবে আমায়। রেস্তোরাঁ তোমাদের নিজের? তুমি যাও না দেখাশোনা করতে? কই, কখনো তো শুনিনি। ও মা, আমি রেস্তোরাঁ দেখাশোনা করতে কি করে যাব? তাহলে আমাদের গাড়ির শোরুমটা দেখাশোনা করবে কি? আমাকে তো শোরুমটা দিয়ে দিয়েছে বাবা। ওরে, গ্যারেজে কাজ করি সারাদিন, এখান থেকে গাড়ি শোরুমের গল্প দেওয়াটা বাড়াবাড়ি হচ্ছে না তো? ও আচ্ছা আচ্ছা বেবি, তোমাদের গাড়ি শোরুমটা কোথায়? আমায় একদিন নিয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাবো তো। এই তো আরো একটা শোরুম উদ্বোধন হবে, তখন নিয়ে যাবো, কেমন? কাজ চলছে এখন কনস্ট্রাকশনে। ও তাই? আমার বাপি আমার জন্য একটা বিউটি পার্লার খুলে দিয়েছে। বলেছে সারাদিন বাড়িতে বসে বসে আমি নাকি কিরকম অলস হয়ে গেছি, তাই আমি এখন থেকে রোজ পার্লারে গিয়ে বসবো, যখন ইচ্ছে করবে আবার চলে আসবো। ও আচ্ছা, তাহলে তো এখন থেকে তোমার সঙ্গে রোজ একবার দেখা হওয়ার সুযোগ হবে, বলো? কি করে হবে? আমার বাপি বলেছে রোদে রোদে যেন না বেরোই, তাই ওই ল্যাম্বরগিনিটা নিয়ে আমাদের ড্রাইভার নামিয়ে দিয়ে আসবে। শালা দাদা যখন ভাড়া কাটতে যাবে ওই গাড়িতে করে কোনো এক ফাঁকে নামিয়ে দেবে আমায়, সেটা তো জানলে কেলেঙ্কারি। বেবি, আমি তোমাকে হায়াবুসা করে নামিয়ে দিয়ে আসবো। একটা
রোমান্টিক ব্যাপার হবে, কি বলো, হবে না? হায়াবুসা, ঠিক আছে, তাই হবে। যাই এখন ডিনার সেরে নি। হ্যাঁ, ডিনার করে নাও। আমার বাবু আজকে কি খাবে? আজকে আজকে আমাদের বাড়িতে শুধু চাইনিজ নুডলস আর চিলি চিকেন। আমরা রাত্রিবেলা বাবার দোকানের ভিজে যাওয়া চাউমিন গিলে নিই, কিন্তু সেটা তুমি বলতে পারবো না। ঠিক আছে বাবু, তুমি ডিনার করে নাও, তারপর ঘুমিয়ে ঘুমিয়ে আমার স্বপ্ন দেখো। ওকে বাবু, গুড নাইট। কি ওদেরকে চেনা যাচ্ছে? যাবে কি করে? আরে বাবা, গল্প তো সবে শুরু হলো, এখনো তো ওদের সম্পর্কে কিছু বললামই না। ফোনের অপর প্রান্তে যে রয়েছে সে হচ্ছে প্রদীপ। এমনিতে ও ওই বিল্টুর গ্যারেজে কাজ করে, তবে ঠাঁট বাট এমন যেন 2-4টে গাড়ির শোরুমের মালিক। মনে মনে বোধহয় ভাবেও খানিকটা সেরকমই। ওর বাবা হোটেলে রান্নার কাজ করে, আর মা লোকের বাড়ি রান্নার কাজ নিয়েই ব্যস্ত থাকেন সারাদিন। মোটের ওপর বুঝতেই পারছেন, নিম্নবিত্ত বাড়ির ছেলে প্রদীপ। ছোট থেকে বাবা মা চেষ্টা করেছে অনেক যাতে লেখাপড়া করে একটু উন্নত মানের কিছু চাকরি বাকরি করতে পারে ছেলেটা, কিন্তু কে শোনে কার কথা? সে ছেলে ক্লাস 9-এর পর পড়াশোনা সেভাবে করলই না। অগত্যা পেট চালানোর দায়ে ওরা 3 জন মিলেই এখন রোজগার করে। আর অন্যদিকে চুমকি, সে তো মা চলে যাবার পর সংসারের সব দায়িত্ব একার ঘাড়েই নিয়ে বসে পড়েছে। বাবার নিজের ফাস্টফুডের দোকান, আর দাদা অন্যের গাড়িতে ভাড়া খাটে। তবুও নিজের চেষ্টায় চুমকি গ্র্যাজুয়েশনটুকু কমপ্লিট করেছে। কিন্তু এই বাজারে একটা সাধারণ গ্র্যাজুয়েট মেয়ে কি এমন চাকরি পাবে বলুন তো? ভাগ্যিস বিউটিশিয়ানের কোর্সটা করেছিল, তাই আপাতত একটা পার্লারে ও কাজ করে। তবে মনে মনে খানিকটা কভি খুশি কভি গমের মানে বুঝতেই পারছেন, একদম রব নে বানা দি জোড়ি। দুজনেরই একে অপরের সামনে নিজেদেরকে ধনী প্রমাণ করার বড্ড প্রচেষ্টা। তবে ভালোবাসা কিন্তু আছে যথেষ্ট। চলুন, সে ভালোবাসার কাহিনী তো গল্প এগোলেই বুঝতে পারবো। গল্পে এগোনো যাক। বিছানায় শুয়ে শুয়ে এক টানা ছাদের দিকে তাকিয়ে আছে অরুন্ধতী। মনটা আজ বড্ড বেশি ভারী। মনে মনে ভেবে চলেছে সমানে। অরুন্ধতী আর অরুণাভ, যখন ওদের বিয়ে হয়েছিল সবাই বলেছিল ওদের নামে যখন এত মিল, নিশ্চয়ই দুজনের মধ্যেও দারুণ মিল হবে। কিন্তু 5টা বছর পেরিয়ে এসে এখন শুধুই ওদের মধ্যে নিঃশব্দ রাত আর চুপচাপ দুটো দেওয়াল। সমাজ বলে ওরা নাকি আদর্শ জুটি, ছবিতে হাসি মুখ, অনুষ্ঠানে সব সময় দুজনে হাত ধরাধরি করে, সোশ্যাল মিডিয়ায় পারফেক্ট কাপল। কিন্তু বাড়ির ভেতরে ওদের দুটো ঘর আলাদা, আর মন, তাদের মাঝখানে তো অনেক আগেই প্রাচীর উঠেছে। কখন যেন ঝগড়াগুলো আর নিজে নিজে মিটে যায় না, কথাগুলো আর ভালোবাসায় ভরে ওঠে না, বরং বিছানাতেও বেড়েছে দূরত্ব। অরুন্ধতীর চোখের কোণে জল জমে, গড়িয়ে পড়ে ধীরে ধীরে। একদিন এই অরুণাভকেই ভালোবেসে বিয়ে করেছিল। কত স্বপ্ন, কত অপেক্ষা, কত বিশ্বাস। আর এখন এই মানুষটাই ঠকাচ্ছে অরুন্ধতীকে। অরুণাভ গুপ্ত, বিখ্যাত গুপ্ত ট্রেডার্সের ম্যানেজিং ডিরেক্টর। বংশ পরম্পরায় গার্মেন্টসের ব্যবসা, বহু কর্মী, বহু তার দায়িত্ব। তার মধ্যে সংসারের জন্য আর সময় কোথায়? বছরে 2টো ট্রিপ আর রবিবারের ফ্যামিলি ডিনার, এইটুকুই সম্পর্কের রুটিন। অরুন্ধতী গুপ্ত আগে ছিলেন অরুন্ধতী চ্যাটার্জি। প্রেম করে বিয়ে করেছেন, তার উপর বড় লোকের ঘরের ছেলে। বাড়ির লোকেরা আর অব্রাহ্মণ বলে কিছু বলেনি।
স্বপ্ন ছিল, ভালোবাসায় ভরা একটা ছোট্ট সংসার সাজাবেও। কিন্তু সে স্বপ্ন স্বপ্নই থেকে গেছে। যাকে ঘিরে ওর সংসার, সেই যদি উদাসীন হয়, ও আর কি করবে? অরুন্ধতী ছোট্টবেলা থেকে সাজতে খুব ভালোবাসত। সেই ভালোবাসাকেই পেশা বানিয়ে ও খুলেছে নিজস্ব বিউটি স্যালন, রূপকথা। শহরের নামজাদা বিউটি পার্লার, মফস্বলেও দুটো ব্রাঞ্চ খুলেছে। সবই আছে ওদের জীবনে, সম্মান, টাকা, সাফল্য, কিন্তু নেই শান্তি। ভেতরের একাকিত্ব আর অভিমান কেউ দেখে না। উপরের ঝলমলে রূপ আর ভেতরে ভেঙে পড়া সম্পর্ক। দুজনেই হাই স্টেটাস ধরে রাখতে গিয়ে নিজেদের মনটাকেই কবে মেরে ফেলেছে জানেই না। তাই প্রতিদিনের মতো আজও নিঃশব্দ রাতে একা শুয়ে নিজের চোখের জলে ভিজে যাচ্ছে অরুন্ধতীর বালিশ। সাত সকালে ফোনটা বেজে উঠল চারুলতার। সবে 6:30। এত সকাল সকাল কে ফোন করলো? বিরক্ত হয়ে ঘুম চোখে ফোন ধরল চারু। হ্যালো চারু, ও চারু। কে? এত সকাল সকাল কে বিরক্ত করছে? আরে আমি গো, তোমার পাগল প্রেমিক। আরে ওঠো, সূর্য উঠে গেছে। উৎসব, তুমি হ্যাঁ তো সকাল সকাল কেন ফোন করলে বলো তো? কলেজ যাবে না নাকি? ওহ, তোমার কলেজ না থাকলে তুমি যেও না, আমাকে তো ঘুমোতে দাও। মাঝ রাত্রির অবধি বক বক করলে, সাত সকালে আবার ফোন করে। ভাঙাবো না তো কি? আরে বাবা, এক্ষুনি মেসেজ পেলাম। আজ আমার ছুটি, তোমারও ছুটি। আজ চলো না, আমরা সিনেমা দেখতে যাব। কি বলছো কি? মাথা ঠিক আছে তোমার? আরে আজ আমার অফিস আছে, আর তোমার জন্য কি আমি এবার চাকরিটা ছাড়বো নাকি? ধুৎ ছাতা, তোমার তো শুধু ওই সংসার, অফিস, মা আর বোনের প্রতি দায়িত্ব। আরে বাবা, তোমার কি আমার প্রতি কোনো দায়িত্ব নেই? একটুও চিন্তা করো না না আমার কথা? আমার বুঝি কোনো দামই নেই না? ওহ, কি হয়েছে বলো তো তোমার? কেন এসব বলছো? ঠিকই বলছি। তোমার বরের প্রতি তোমার কোনো দায়িত্বই নেই, তাই না? আমার বর কোথা থেকে পেলে? কেন? আমি এখনো হইনি, তবে খুব তাড়াতাড়ি। তুমি ওই দিবা স্বপ্নই দেখো। আমি আজ সত্যিই ছুটি নিতে পারবো না উৎসব, অনেক কাজ আছে আমার। কাজের তো শেষ নেই, তা বলে নিজেরা একটু সময় কাটাবো না? ধর, কলেজই ভালো ছিল, অন্তত রোজ দেখা তো হতো। এখনো হয় প্রতিদিন। ওই তো মাত্র ওইটুকু সময়ের জন্য, তাও বাড়ি যাওয়ার জন্য তোমার যা তাড়া। সবার জন্য সময় আছে তোমার, শুধু আমার জন্যই নেই। আছে আছে মিস্টার উৎসব সেন, অবশ্যই আছে। আমি চেষ্টা করছি। তুমি একটা কাজ করে ফেলো তো। কি? লাঞ্চ টাইমের পর অফিসের কাছে চলে এসো, ওই ধরো 1টা নাগাদ। ততক্ষণে আমি দেখি অফিসটা ম্যানেজ করে বেরিয়ে পড়ব, তারপর সিনেমা যাব। কি হবে? ঠিক আছে, কিন্তু আমাকে কথা দাও, আজ তুমি সেই নীল শাড়িটা পরে আসবে। আচ্ছা বাবা, দেখছি। এখন রাখো, তাড়াতাড়ি তৈরি হব তো। ঠিক আছে, আমি অপেক্ষা করব। খুব ভালোবাসি চারু। আমিও রাখছি। রোজ রোজ ফাঁকি দাও তুমি, তুমিও বলো। সেই কবে থেকে তো বলছি, এখনো আশ মেটে না তোমার। বলো বলো, বলতেই হবে। এই, তোমার কলেজ নেই বলে ঘরের কোনো কাজ নেই? যাও তো নিজের কাজ করো, আমাকে রেডি হতে দাও। বেশি বাঁদরামো করলে কিন্তু আমি আজকে ছুটি নেব না। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি ছুটি নাও, কিছু বলতে হবে না। সব সময় হুমকি দিয়ে যাচ্ছে, বিয়ের পর যে কি করবে জানি না বাবা। একেবারে হাড় মাস জ্বালিয়ে খাবো, হয়েছে? সকাল সকাল উঠে স্নান সেরে বাসি জামা কাপড় ধুয়ে ঠাকুরের নাম গান করতে করতে ধূপ দেখাচ্ছেন সরমা দেবী।
প্রতিদিনের একেবারে বাঁধা ধরা নিয়ম, এদিক থেকে ওদিক হবে না। ঠিক সেই মুহূর্তে চিৎকার করে ডাকলো বড় মেয়ে চারুলতা। তাড়াতাড়ি চাটা দাও, স্নান করব, দেরি হয়ে যাবে বেরোতে। হ্যাঁ দিচ্ছি, তুই চটপট বোনকে ডেকে দে তো। সকাল সকাল দিদির অফিস যাওয়ার সময় হয়ে গেল, আর ওই মেয়ের ঘুম আর ভাঙবে না। পুরনো এক দোতলা বাড়ি, মুখার্জি ভিলা। বৃষ্টি নামলে ছাদ চুঁইয়ে সারা রাত জল পড়ে ঘরের ভিতর। ছোট ছোট হাঁড়ি, বাসন, বালতি ছড়িয়ে ছিটিয়ে রাখা থাকে ঘরের এদিক ওদিক। নিচতলার দুটো ঘর, রান্নাঘর আর বাথরুম, সবটাই ভাড়ায় দেওয়া। শুধু ওপরের তলায় থাকেন সরমা দেবী ও তার দুই মেয়ে। উত্তর কলকাতার এক সময়কার বনেদি বাড়ি এটা, কিন্তু সেই বনেদি আনা আজ আর নেই, শুধু নামটুকুই যা রয়ে গেছে। এই পরিবারকে এখন মধ্যবিত্ত বলাও চলে না, নিম্ন মধ্যবিত্ত বলাই যায়। মুখার্জি বাবু সরমা দেবীর স্বামী প্রায় বছর 10 আগে হঠাৎ হার্ট অ্যাটাকে মারা যান। তারপর থেকেই যেন ধীরে ধীরে সমস্ত কিছু বদলে যেতে থাকে। স্বামীর মৃত্যুর পর থেকে একে একে আসতে থাকে পাওনাদার। তখনই জানা যায় মুখার্জি বাবুর নামে রয়ে গেছে অনেক ঋণ। সরমা দেবী সমস্ত গয়না বিক্রি করে শেষবারের মতো রক্ষা করেন স্বামীর সম্মান, তবে মেয়েদের আর স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিতে পারেননি। চরম অভাবের কারণেই চারুলতার সামনে আসে কঠিন বাস্তব। বড় মেয়ে চারুলতা, তাই ওর ঘাড়েই এসে পড়ল দায়িত্ব। তখন থেকেই হাল ধরতে হলো সংসারে। আজ একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে, মাসে ওই 15-16 হাজার টাকা মাইনে। তবে এই সামান্য আয়েই খানিক স্বস্তি এসেছে সংসারে। ছোট মেয়ে অপূর্বা অবশ্য ছোট থেকেই পড়াশোনায় ভালো, তাই এবছর প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে ওকে ভর্তি করিয়ে দিয়েছে চারুলতা। লোন নিয়েই ভর্তি করেছে, সেই লোন এখন মেটাচ্ছে মা আর দিদি দুজনে মিলে। পরে অপূর্বা চাকরি পেয়ে তারপরেও লোনটা শোধ করতে পারত, কিন্তু চারুলতা বোনের ওপরে চাপ দিতে চায়নি। ছোটবেলা থেকেই সংসারের দায় স্বেচ্ছায় নিজের কাঁধে তুলে নিয়েছে চারুলতা। সরমা দেবী বোঝেন মেয়ের ক্লান্তি, আত্মত্যাগ, কিন্তু কিছু করার নেই ওনার। উনি ভাবেন মেয়েটা কলেজ শেষ করে চাকরি পেলে তবেই চারুর একটু শান্তি, একটু নিশ্চিন্তে আসবে ওদের জীবনে। তবে চিন্তার রেখা তো লেগেই থাকে কপালে। চারুলতার ছোটবেলার এক বন্ধুর সঙ্গে ওর সম্পর্ক আছে, জানেন সরমা দেবী। মেয়েটা লজ্জায় হয়তো কিছু বলে না, তবে সরমা দেবী বুঝতে পারেন এই ফাল্গুনে 29-এ পা দেবে চারুলতা। এখন তো বিয়ে দিতেই হবে, কিন্তু আবার ভাবনা থেকে পিছিয়েও আসেন। ছোট মেয়েটা যদি চাকরি না পায় কিভাবে ভরসা করবে? এই অনিশ্চয়তাই ঘিরে ধরে তাকে। চারুলতার বিয়ে দেবেন স্বপ্ন দেখেন, কিন্তু সেই স্বপ্নের ভিত এখনো নড়বড়ে। হোয়াট ইজ দিস? সিরিয়াসলি, হু ইভেন মেড দিস? এইভাবে কেউ অ্যাভোকাডো টোস্ট বানায় নাকি? একেবারে সগি হয়ে গেছে। আর এটা কফি? নমিতা, নমিতা! চিৎকার করে ওঠে অরুণাভ। 5 বছর ধরে কাজ করছো, একটা প্রপার টোস্ট বানাতে পারো না? অরুন্ধতী কিছুই বলে না, শান্তভাবে বাটিতে থাকা ফ্রুটস আর ওটসটা নাড়াচাড়া করতে থাকে। আর তোমাদেরই বা দোষ কোথায়? যে শেখাবে সে তো সবসময় পার্লার আর মেকওভার নিয়ে পড়ে থাকে। সংসারে মন আছে নাকি? কি রান্না হচ্ছে, কে কি করছে, অ্যাটলিস্ট বেসিক ইনভলভমেন্ট তো থাকা উচিত। ইশারায় নমিতা দিকে রান্নাঘরের দিকে চলে যেতে ইঙ্গিত করে অরুন্ধতী। এক্ষুনি যে খোঁচাটা এসেছে সেটা যে ওর জন্যই বুঝতে পারে, কিন্তু খুব বেশি রিয়্যাক্ট করে না, শুধু বলে ওঠে, তুমি কি আমাকে কিছু বলছো? আর এখানে আছে কে?
ঘরে আরো কারো প্রেজেন্স পাচ্ছ নাকি তুমি? প্লিজ অরুণাভ, আমার মনে হয় না আমাদের এই ধরনের কথোপকথনের কোনো রিয়েল ভ্যালু আছে। Exactly. Because clearly your standard and my standard, they just don't match anymore. So honestly, let's not waste time discussing things that have no future. ভবিষ্যৎ তো অনেক আগেই শেষ হয়ে গেছে অরুণাভ। এখন যা চলছে সেটা শুধু লোক দেখানো, একটা প্রেজেন্টেশন তোমার মতো মানুষদের বোঝানোর জন্য, যারা কন্টেন্টের চেয়ে ক্যাপশনে বেশি বিশ্বাস করে। ঠিক বলেছ। তোমার মতো মানুষের সঙ্গে বসে ব্রেকফাস্টটুকুই শান্তিতে করা যায় না, সংসার তো বহু দূর, হোপলেস। খাবারের প্লেটটা ঠেলে হাত দিয়ে সরিয়ে উঠে পড়ল অরুণাভ। বেরিয়ে গেল অফিসের উদ্দেশ্যে। মাথা নিচু করে নিজের ব্রেকফাস্ট শেষ করতে শুরু করলো অরুন্ধতী। ওর লো প্রেশার, ঠিক সময় না খেলে শরীর খারাপ করবে। আর অরুণাভর তো খাওয়া নিয়ে বিশেষ চিন্তা নেই, ওর বান্ধবী কাম অ্যাসিস্ট্যান্ট রোজই তো রয়েছেই, ওর ব্যবস্থা ঠিকই হয়ে যাবে। স্যারের সঙ্গে প্রেম করতে পারছে, আর স্যারকে একটু গুছিয়ে খাইয়ে দিতে পারবে না? নিঃশব্দে সবটাই দেখল নমিতাদি। দীর্ঘ 5 বছর এই বাড়িতে রয়েছে। প্রথমে এই দুটো মানুষের মধ্যে কোনো সমস্যাই ছিল না, তারপর ধীরে ধীরে কি যে হলো, সবকিছুই যেন বদলে গেল। সামান্য রান্নার লোক ও, তাই বলার কিছু নেই। খুব খারাপ লাগলো নমিতাদির। আসলে মাথায় ভীষণ চিন্তা। ছেলেটা এত বড় হয়ে গেল, তবুও তার সংসার নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই। মাধ্যমিক অবধি পড়াশোনা করেছে, তারপর তো কন্টিনিউ করলো না, গ্যারেজে গিয়ে ঢুকলো। দিনরাত খালি সেজে গুজে কার্তিক হয়ে বাইক নিয়ে ঘুরছে। একটু যদি ছেলেটা ঠিকঠাক টাকা পয়সা রোজগার করত, এত মাথায় চিন্তাই থাকতো না। এই তো আজ সকালেই টাকা চাইছিল, দেয়নি বলে রাগ করে মুখ ভারী করে বেরিয়ে গেল। সেই থেকেই মন মেজাজটা ভালো নেই নমিতাদির, আর তাই রান্নাতেও গন্ডগোল। বাবু, তুমি এখানে কেন দাঁড়িয়েছো? জানো না, আমাদের পাড়ায় আমাদের একটা আলাদা স্ট্যাটাস আছে। লোকে যদি দেখে যে আমি একজন অচেনা ছেলের বাইকে করে বেরিয়ে যাচ্ছি, তাহলে 5 জন 5 কথা বলবে। ওরে গন্ড মূর্খ, এখনই যদি কেউ তোর সঙ্গে আমাকে দেখে ফেলে, আমার বাপকে গিয়ে বলে আসবে। তারপর আমার বাপ ফাস্টফুডের দোকানের ওই কড়াইয়ের তেলের মধ্যে আমাকে ভাজবে। আরে বেবি, তুমি বলবে তুমি অ্যাপে রাইড বুক করেছিলে, কেউ তোমায় কিছু বলবে না। ও হ্যাঁ, তাই তো, ঠিক ঠিক, তাড়াতাড়ি চলো এখান থেকে। আরে শালা, 2 মাস হয়ে গেল ফোনটাকে রিচার্জ করতে পারিনি। সামনের মাসে পার্লারের টাকা পেয়ে ফোনে রিচার্জ করব, আমি নাকি আবার অ্যাপে রাইড বুক করব। চাপো চাপো বেবি, তাড়াতাড়ি চাপো, টপ করে তোমাকে নামিয়ে দিয়ে আসি। বিকেলে যখন আসবো তখন আরেকটা অন্য বাইক নিয়ে আসবো। ওরে ভাই, এখনই যদি কেউ দেখে ফেলেছে আমি গ্যারেজের গাড়ি নিয়ে বেরিয়েছি, তাহলে তো আর আসতেও রাখবে না। আর তাছাড়া এই বাইকটা দুপুরে ডেলিভারি নিয়ে নেবে, সার্ভিসিংয়ে দিয়ে গেছিল। কেন বেবি, এই বাইকটা আমার খুব পছন্দের। তুমি প্লিজ যখন সন্ধেবেলা আমায় পিক করতে আসবে তখন এই বাইকটা নিয়ে আসবে। না না, আমি এই বাইকটা একদম পছন্দ করি না। আর তাছাড়া আমার ওই একবেলা গাড়ি চালানো হয়ে গেলে আর সে গাড়ি ভালো লাগে না। খদ্দেরদের গাড়ি ও বেলায় আবার কি করে পাবো রে ভাই? বাপরে, কি বড় লোকের ব্যাটা, তোর কপাল খুলে গেছে চুমকি। না বেবি, তোমাকে এই গাড়িটাই আনতে হবে। এই গাড়িটাই? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, দেখি সার্ভিসিং লেট হয়েছে বলে যদি কিছু ম্যানেজ করা যায় কি না। মালিকের কাছে তো নিশ্চয়ই খিস্তি খাবো। বেবি, আমার চুলটা কেমন লাগছে বললে না তো? বোটক্স করিয়েছি, পাক্কা 12,000 টাকা। ও মা, সে তো উর্ফি ঠোঁটে করায়, তুমি আবার চুলে? বাপরে, কি বড় লোকের বেটি রে! একে মেনটেন করতে করতে তো তুই শেষ হয়ে যাবি রে। তোর বাবু, তুমি না বড্ড ইয়ার্কি করো। এখন বোটক্স সব জায়গায় হয়, আই মিন চুলেও হয়। ও আচ্ছা আচ্ছা বেবি, হ্যাঁ আমি তো জানতাম না। এই যে তোমার পার্লার চলে এসেছে। ঠিক আছে বেবি, বাই। সন্ধ্যেবেলায় যখন বেরোবো আই উইল কল ইউ। ঠিক আছে, বাই। প্রদীপ সালনের সামনে নামিয়ে দিতেই
টপ করে নেমে চারপাশটা দেখে নিল চুমকি। তারপর একবার ঘড়ির দিকে খেয়াল করলো। পাক্কা 20 মিনিট লেট। অরুন্ধতী মানে পার্লারের আসল মালিক, যাকে চুমকি দিদি বলেই ডাকে, সে যদি অলরেডি চলে এসে থাকে তাহলে তো আজকে চুমকির কপালে দুঃখ আছে। ঠিক দাঁড় করিয়ে 5 কথা শুনিয়ে তবেই ঢুকতে দেবে। আসলে ঠিক চুমকিরও দোষ নেই জানেন, রান্না বান্না করে রেডি হয়ে বেরোতে খানিকটা লেট হয়েই যায়। তার উপর আবার অন্তত এই যাতায়াতের দোহাই দিয়ে প্রদীপের সঙ্গে একবারের জন্য হলেও দেখাটুকু তো হয়। যাই হোক, পা টিপে টিপে সালনের দরজা খুলে যেই ঢুকতে যাবে অমনি রিসেপশন ডেস্ক থেকে ভেসে এলো তিরস্কার। এই দাঁড়া দাঁড়া, অফিসে ঢোকার টাইম কটায় তোর? আর এখন কটা বাজে? হ্যাঁ, আরে দিদি 10টাতেই তো ঢোকার কথা ছিল, তবে 10:20 বাজে। 20 মিনিট তো মাত্র লেট হয়েছে। ও আবার মুখে মুখে কথা বলছিস? তোর জন্য ক্লায়েন্টরা বসে থাকবে নাকি? হ্যাঁ, ওদের কোনো কাজ নেই? কি যে বলো দিদি, সকাল 10টার সময় কে ফেসিয়াল করাতে আসবে বলো তো? এই কে কখন ফেসিয়াল করাতে আসবে না আসবে সেটা কি তুই ঠিক করে দিবি? তোর যখন পার্লারে ঢোকার টাইম তখনই ঢুকবি, বুঝলি? ওই ছেলেগুলোর সঙ্গে টোটো করে ঘুরে বেড়াবি, আবার লেটও করবি, এদিকে তাড়াতাড়ি বাড়ি যাবার জন্য বাহানা দেখাবি। এবার থেকে কিন্তু ওসব একদম চলবে না। তুমি কি করে দেখলে দিদি? আমি তো আসলে অ্যাপে একটা বাইক রাইড বুক করেছিলাম, দেরি হয়ে গেছে বলেই তো খরচা করে বুক করে তাড়াতাড়ি চলে এলাম। বলো। ও তাই? তুই বুক করে এলি? কই দেখা তো তোর অ্যাপটা, দেখা দেখা। কেন দিদি, কি হয়েছে? শোন, সকাল সকাল না মিথ্যে কথা আমি একদম পছন্দ করি না। হ্যাঁ রে, ওই অ্যাপ থেকে রাইড বুক করার পর ড্রাইভারকে বুঝি ফ্লাইং কিস দিতে হয়? এসব তুমি কি বলছো দিদি? এই চুপচাপ ভিতরে যা, ড্রেস পরে নে। আমি কিন্তু সব দেখেছি সিসিটিভিতে। হ্যাঁ, এবার থেকে যদি এসব দেখেছি না তাহলে কিন্তু গল্প আছে তোর। ঠিক আছে দিদি, এবার থেকে আর দেরি করব না, বিশ্বাস করো। বলছিলাম কি, আমায় কটা টাকা একটু অ্যাডভান্স দিতে পারবে? এই তো গত সপ্তাহে তুই অ্যাডভান্স নেব বলে 2000 টাকা নিয়ে গেলি, আবার আজকে তোর অ্যাডভান্স প্রয়োজন? এখন আর কিছু হবে না, যা একেবারে মাইনের সময় টাকা নিবি। আচ্ছা দিদি, ঠিক আছে। ঘড়িতে সময় প্রায় দুপুর 1:30। রোজ এই সময়ে অরুণাভ ক্যান্টিনে যায় লাঞ্চ করতে। ওর লাঞ্চ স্পেশালি তৈরি করা হয় ক্যান্টিনেই। ওই নিয়মমাফিক রাইস, চিকেন স্টু, হালকা কিছু খাবার দাবার। আজ রোজই দেখলো অরুণাভ তখনও কেবিনেই বসে আছে। ছোটবেলার বন্ধু অরুণাভ আর রোজি। রোজি বুঝতে পারলো নিশ্চয়ই কিছু একটা হয়েছে, তাই নিজেই একটা ট্রেতে ওর নিজের খাবারগুলো সাজিয়ে নিয়ে অরুণাভর কেবিনে চলে এলো। আরে রোজি, তুই এখানে ক্যান্টিনে যাসনি? আমি ভেবেছিলাম তুই লাঞ্চে আসবি, কিন্তু দেখলাম সকাল থেকে কেবিনেই বসে আছিস। কি হয়েছে তোর? লাঞ্চ করবি না? মনটা ভালো নেই, কিছু ভালো লাগছে না, তাই আর বেরোতে ইচ্ছে করলো না। কি হয়েছে বলতো? সকাল থেকেই দেখছি মুখটা গোমরা করে আছিস, কথাও বলছিস কম। বাড়িতে কিছু হয়েছে নাকি? ও আজকাল খুব দূরত্ব বজায় রাখছে, কিছু একটা নিয়েও ভীষণ চিন্তিত। কি করেছে ও? কি হয়েছে? একসাথে এত বছর থাকার পর কি এমন হলো বিশ্বাস কর রোজি, অনেস্টলি আই ডোন্ট গেট ইট। আই এম সো কনফিউজড রাইট নাও। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি অরুন্ধতির সঙ্গে কথা বলতে পারি, অ্যাজ এ ফ্রেন্ড অফ কোর্স। না রোজি, প্লিজ না, আমাদের পার্সোনাল ব্যাপারে অন্য কাউকে জড়াতে চাই না আমি। ওকে ওকে, রিল্যাক্স। তুই যখন চাইছিস না তখন আমি কিচ্ছু বলবো না, কিন্তু একটা কথা মনে রাখিস, তোর এই বন্ধু কিন্তু সব সময় তোর পাশে আছে। অফ কোর্স আই নো। ওকে, ফরগেট অল দ্যাট। লুক, আজ তোর জন্য কি এনেছি? তোর ফেভারিট ফ্রাইড রাইস অ্যান্ড ভেজ মাঞ্চুরিয়ান। আরে এটা তো সত্যিই সারপ্রাইজ, আমার পছন্দের খাবার। হ্যাঁ, আমার মনে ছিল যে তুই একবার বলেছিলিস আমাকে এটা তোর খুব পছন্দ। আজ মা এটাই লাঞ্চে দিয়েছে, তাই ভাবলাম তোর সঙ্গে শেয়ার করে নি। তোর প্রিয় খাবার আমি একা কি করে খাই বল? ইউ আর ট্রুলি মাই বেস্ট ফ্রেন্ড রোজি। শুধু বন্ধু? আমি তো ভেবেছিলাম
স্পেশাল বন্ধু বলবি। ঠিক আছে, স্পেশাল বন্ধু। এবার চটপট খাওয়া শুরু কর তো। আই জাস্ট কান্ট রেজিস্ট এনিমোর। ব্রেকফাস্ট টেবিলে রোজ এক অশান্তি শুরু হয়েছে। রোজ কোনো না কোনো বাহানা দেখিয়ে ব্রেকফাস্ট না করেই চলে যাচ্ছে অরুণাভ। আজও কিছু না খেয়েই চলে গেল প্রায়। আর এই চক্করে রোজ গন্ডগোল হয়ে যাচ্ছে অরুন্ধতিরও। যদিও ঝামেলা ঝাঁটিতে অরুন্ধতির কিছু যায় আসে না, ও নিজের মতো ঠিকই খাওয়া দাওয়া করে সব গুছিয়ে পার্লারে চলে আসে। তবু খেতে বসে ঝামেলা করলে কার ভালো লাগে বলুন তো? কোথাও না কোথাও ছন্দ পতন তো ঘটেই, মুডটাও বিগড়ে যায়। কিন্তু অরুন্ধতী খুব ভালো করেই জানে অরুণাভ নিশ্চয়ই লাঞ্চে কিছু না কিছু ব্যবস্থা করেই নেবে। কিন্তু অরুন্ধতী পড়েছে ঝামেলায়। একই বাড়িতে থেকে একজন না খেয়ে উঠে যাচ্ছে, আর একজন তার চোখের সামনে বসে বসে খাবে। ভালো দেখায় না। তবুও শরীরের জন্য এটুকু তো করতেই হয়। তবে বেশিরভাগ দিনই ব্রেকফাস্ট থেকে লাঞ্চ সবটাই কেমন গুলিয়ে যায় অরুন্ধতির। সবটাই প্রায় পার্লারেই করতে হয়। অরুণাভকে নিয়ে অত চিন্তা ভাবনা করতেও চায় না। তাছাড়া খুব ভালো করেই জানে অরুণাভর অফিসে রোজি আছে, ন্যাকা মেয়ে একটা, ঠিক নাটক করে অরুণাভকে কিছু না কিছু খাইয়েই দেবে। অতএব নো ভাবনা চিন্তা, নিজের কাজ সেরে ফেলাই ভালো। লাঞ্চ নিয়ে বসে পড়ে অরুন্ধতী। উফ, অনেক দেরি হয়ে যাচ্ছে। মা চিন্তা করবে। বলছি, ওরা এখনো কফিটা কেন দিচ্ছে না বলো তো? আরে দাঁড়াও দাঁড়াও, অত তাড়া দিলে কি হয়, একটু ধৈর্য ধরো। চারুলতা আর উৎসব একটা শপিং মলে এসেছে। প্রথমে সিনেমা দেখেছে, এবার ফুড কোর্টে খেতে বসেছে। এমন সময় চারুলতা ঘড়ির দিকে তাকিয়ে খানিকটা ইতস্তত করছে। আরে ধুর, এত সময় লাগে নাকি? আমার দেরি হয়ে গেল। ওদিকে অপূর্বা বোধহয় চলে এসেছে, মাও তো চিন্তা করবে। সারা দিন শুধু মার বোন মার বোন। আরে বাবা, আমাদের নিয়ে একটু ভাববে কবে থেকে বলো তো? কবে থেকে বলছি তোমায়, বাড়ি থেকে জোর করছে বিয়ের জন্য, কিন্তু তুমি পাত্তাই দিচ্ছ না। মা বলছে তোমাদের বাড়ি যাবে, কিন্তু সব সময় তুমি এমন ব্যস্ততার দোহাই দিয়ে এড়িয়ে যাও। ওহ, তোমার শুধু দেখা হলে একই কথা, বিয়ে আর বিয়ে। বুঝতে পারছো না নাকি আমি কি পরিস্থিতির মধ্যে আছি? আর এড়িয়ে যাচ্ছি কারণ এই মুহূর্তে বিয়ের কথা হোক আমি চাই না, কারণ আমার এখনো সময় লাগবে। আর কতদিন, আর কতদিন একটু ক্লিয়ার করে বলবে? কত বছর হয়ে গেল বলো তো? কবে আমরা নিজেদের ভবিষ্যতের কথা ভাববো? কবে একসাথে থাকবো? কি করব আমি? বোনটার চাকরি হওয়া অবধি তো আমাকে অপেক্ষা করতেই হবে। ও বাবা, তাহলে তো ওর এখন ফার্স্ট ইয়ার, মানে সেই 4th ইয়ার চাকরি পেতে পেতে, মানে এখনো 3 বছর। প্লিজ চারুলতা, আমি কিন্তু আর পারবো না। মায়ের বয়স হয়েছে, আজ বাদে কাল যদি কিছু একটা হয়ে যায়। মায়ের না খুব ইচ্ছে ছিল বৌমাকে বরণ করে ঘরে তুলবে, সংসার করবে। আমি আর কতদিন ঠেকিয়ে রাখবো বলো তো? তোমার সমস্যাটা আমি বুঝতে পারছি, কিন্তু আমি যে নিরুপায়। আমার পরিবারের প্রতি তো আমার একটা দায়িত্ব 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 আর দায়িত্ব। আর আমার প্রতি দায়িত্ব, আমার প্রতি কর্তব্য। দেখো, আমি তোমায় পরিষ্কার বলে দিচ্ছি, সামনের বছর যদি আমাদের বিয়ে না হয় তাহলে কিন্তু আমি মাকে কিছু বলেই আর আটকে রাখতে পারবো না। তখন ওনার যা ইচ্ছে হয় সে মতোই আমাকে কিন্তু। সেই ভালো। আর তাছাড়া শর্ত রেখে তো আর সম্পর্ক হয় না। এতই যদি তোমার মায়ের বৌমা দেখার শখ, তুমি তাহলে অন্য কাউকে বিয়ে করে নাও। তাই তো, এত বড় কথাটা বলতে পারলে তুমি, তাই তো? আমাদের এত বছরের সম্পর্ক চারুলতা। আর তাছাড়া বিয়ের পর আমি তো আর তোমাকে বাড়িতে সাহায্য করতে বারণ করছি না। আরে বাবা, শুধু টাকা পয়সা নয়, বাড়িটা সারাতে হবে, বাড়িতে অনেক কাজ করতে হবে।
বিয়ের পর আমি দুটো বাড়ি একসাথে সামলাবো কি করে? সব হয়ে যাবে চারু, তুমি... না, হবে না। এখন তুমি বলছো, কিন্তু পরে অনেক সমস্যা হবে। প্লিজ জেদ করো না। আচ্ছা, জেদ করছি? আমার ইচ্ছে অনিচ্ছার কোনো দাম নেই তোমার কাছে, তাই তো? চিৎকার করো না, এটা পাবলিক প্লেস। আর তোমার যদি এত তাড়া থাকে, তুমি অন্য কাউকে... হ্যাঁ, সেই ভালো চারু, সেই। সারা জীবন বিয়ে না করে তুমি বরং নিজের পরিবার নিয়েই থাকো। আমাদের সম্পর্কটা তোমার কাছে যখন এতই গুরুত্বহীন, তবে আমার মনে হয় আজ এখানেই এটা শেষ করা উচিত হবে, তাই না? ঠিক আছে, আমি উঠি। চেয়ার ছেড়ে উঠে পড়ে উৎসব। তারপর দ্রুত গতিতে বেরিয়ে যায় শপিং মলের বাইরে। চারুলতা মাথা নিচু করে বসে থাকে, দু চোখ বেয়ে জল ঝরে পড়ে। কি করে বোঝাবে ওর সমস্যা? কি করে বোঝাবে উৎসবকে? অন্যদিকে আরেক কাণ্ড। প্রদীপের বাড়িতে মোটামুটি রোজই কিছু না কিছু ঘটনা নিয়ে লঙ্কা কাণ্ড চলতেই থাকে। রাত্রে কাজ শেষ করে বাড়ি ফেরার পর যেই না নমিতা মানে প্রদীপের মা চোখের সামনে ছেলেকে দেখেছেন, অমনি শুরু হয়েছে বাক্য বর্ষণ। এই হারামজাদা, সারাদিন কোথায় ছিলি রে? যেখানে ছিলিস সেখানে চলে যা, বাড়ি ফেরার আর দরকার নেই। ও মা, কেন গো, কি হয়েছে? রেগে গেছো কেন? গত মাসে ইলেকট্রিকের যে টাকাটা দিয়েছিলাম সেটা কি করলি? হ্যাঁ, কেন? দিয়ে দিয়েছি তো। কিছু হয়েছে নাকি? জানোয়ার ছেলে, তুই জানিস না কি হয়েছে? আজকে ইলেকট্রিক অফিস থেকে লোক এসেছিল লাইন কাটতে, টাকা জমা পড়েনি। ও মা, সে কি গো? দেখেছো, টাকাটা জমা দিয়েছি আর কাউন্টারের লোকটা ঝেড়ে দিয়েছে। কাউন্টারের লোক ঝেড়ে দিয়েছে? কই রসিদ দেখা। রশিদ? সে তো কবেই তোমার হাতে দিয়ে দিয়েছি। সে কি আর আমার খেয়াল আছে নাকি? আমার স্পষ্ট মনে আছে, কিন্তু তুই আমার হাতে কিছু দিসনি। আসলে দিবি কোথা থেকে? তুই তো নিজেই টাকাটা উড়িয়ে দিয়েছিস। সত্যি করে বল বাবু, কোথায় খরচা করেছিস টাকাটা? আরে সত্যি বলছি গো, আমি কোথাও টাকাটা খরচা করিনি। তুই সত্যি কথা বলবি না, তাই তো? তাহলে আজ রাতে তোর খাওয়া বন্ধ, বেরিয়ে যা বাড়ি থেকে। সত্যি সত্যি বেরিয়ে যাবো তো? ভেবে দেখো। হ্যাঁ হ্যাঁ, বেরিয়ে যা, বেরিয়ে যা। লেখাপড়া তো সেই কবেই ছেড়ে দিয়েছিস, এবার গ্যারেজের কাজ করছিস আর বাপ মায়ের টাকা নিয়ে ৯-৬ করছিস। তোকে বাড়িতে রেখে কোনো লাভ নেই, আজই বেরিয়ে যা। তোর কোন শ্বশুর খাওয়ায় দেখে নেবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আজ বেরিয়ে গেলে কিন্তু আর কোনোদিন ফিরবো না। আমার শ্বশুর হেভি বড় লোক। হ্যাঁ, যা না যা, গিয়ে দেখ কত ধানে কত চাল। মনে আছে সেই বছর ৩ আগে একবার বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলি, চিরকুটে লিখে গেছিলি মানুষ হয়ে বাড়ি ফিরবো। পরের দিন তো বড় রাস্তার পাশে হাইড্রেনের ভেতর মদ খেয়ে পড়েছিলি, তোর বাপ কান ধরে বাড়ি এনেছে তোকে। ও সব অনেকদিন আগের কথা, এখন আর সেসব কিছু হবে না। এই বেরোচ্ছি, আর ফিরবো না। হ্যাঁ, যা দেখি যা। বেশ রাত হয়েছে, অথচ এখনো বাড়ি ফেরেনি চারুলতা। চিন্তিত মুখে শোয়ার ঘরটা একটু গোছাচ্ছিলেন সরমা দেবী। এদিকে ৩-৪ বার মায়ের কাছ থেকে ঘুরে গেছে অপূর্বা। দিদির সঙ্গে যে খুব গুরুত্বপূর্ণ কথা আছে তার। 8:30 বাজতে চলল। তা দেখে অধৈর্য হয়ে শেষ পর্যন্ত মাকে জিজ্ঞাসা করল অপূর্বা, মা, দিদি এখনো আসেনি? না, এলে তো দেখতেই পেতে। রাত 8টা বেজে গেল। সত্যি অফিসগুলোর কোনো কাণ্ডজ্ঞান নেই। ও এলে বলো তো যেন আমাকে আজকেই টাকাটা দিয়ে দেয়, কালকেই জমা দেওয়া শেষ দিন। আবার টাকা? রোজ কোথা থেকে এত টাকা জোগাড় হবে বলতো? মা, আমি কি করব? কলেজ থেকে তো সবাই দিচ্ছে, আমি না দিলে চলবে না, ইউনিয়ন থেকে ধমকাবে। আর সোশ্যাল তো বছরে একবারই হয়। সে তো নয় কলেজের সোশ্যাল একবার, কিন্তু তোমার যে আজ এই জামা কালোই ফ্যাশন, কথায় কথায় টাকা চাইবে আর দিদি দিয়ে যাবে। টাকার কি গাছ আছে আমাদের? আমি কি বলেছি ফ্যাশনের জন্য টাকা লাগবে? সোশ্যালটা খুব ইম্পর্টেন্ট মা, না দিলে হবে না। সোশ্যাল ইম্পর্টেন্ট, জামা ইম্পর্টেন্ট, কিন্তু সংসারটা, ওটার কোনো গুরুত্ব নেই, তাই না? দেখো না কত কষ্ট করে দিদি চালাচ্ছে,
অফিস করে, তারপর পুরো বাড়ির সব দায় দায়িত্ব পালন করে। দুটো টাকা জমাতে পারি না, সংসারের খরচেই সব চলে যাচ্ছে। আমি তো চেষ্টা করছি মা, ছাত্রছাত্রীও খুঁজছি, না পেলে কি করব? একখানা ছাত্র পেতে কত সময় লাগে, পাড়ায় কতজন পড়ায়, তুমিও একটু চেষ্টা করলেই পেতে। আমি খুঁজছি, তাও যদি না পাই তাহলেও আমার দোষ? সব দোষ অন্যের, তাই তো? সংসারে টানাটানি আছে, সেটা একবারও বোঝার চেষ্টা করো না। তুমিও কি জানার চেষ্টা করো আমি কি অবস্থায় আছি? সারা দিন শুধু দিদির ওই দিদির তাই। আমিও তো কোনো হাত খরচা নিই না, বাইরে ইচ্ছা করলেও কিচ্ছু খাই না, কিন্তু আমারটা তুমি কিছুতেই বুঝবে না। তুমি বোঝো দিদি যে কেমন কষ্টে টানছে সংসারটা। সারা দিন ভালো মন্দ রান্না করে দিচ্ছি, ঘরে আবার বাইরেও গজগজ করতে থাকেন সরমা দেবী। এদিকে ততক্ষণে বাড়ি পৌঁছে গেছে চারুলতা। প্রায় 9টা বাজে। মাথাটা অসহ্য যন্ত্রণা হচ্ছে। যা খুশি তাই বলে উঠে গেল উৎসব। তারপর থেকে ফোনটা পর্যন্ত সুইচ অফ। এদিকে বাড়িতে এসেই মা আর বোনের চিৎকার। কি যে করবে এদের নিয়ে জানে না। মা গজগজ করছে, তার মধ্যেই ঘরে ঢুকলো চারুলতা। কি হয়েছে মা? নিচ থেকে তোমাদের গলার আওয়াজ পাওয়া যাচ্ছে, এত চিৎকার করছো কেন? ওই যে তোমার গুণধর বোন, সারা দিন শুধু টাকা টাকা। ওই দেখো, তুই আবার কাঁদছিস কেন? কি হয়েছে? হ্যাঁ, কান্নাকাটি করো যাতে সবাই গলে যায়। সবে দিদিটা অফিস থেকে ফিরলো, লজ্জাও করে না। না না, লজ্জা করে না আমার। আমি তো খারাপ, আমি তো বাজে, তোমার বড় মেয়ে শুধু ভালো। নাটক করে লাভ নেই, রান্না করেছি, খেয়ে নিয়ে যে চুলোয় যাবে যাও। জ্বালিয়ে মারছে একেবারে। কি হয়েছে মা? আমি তো কিছুই বুঝতে পারছি না। এসে থেকে অশান্তি, অফিস করে এলাম তাও শান্তি নেই। কি করো বলো তো তোমরা? তোমার বোনের সোশ্যালে টাকা দিতে হবে বলেছি, কথায় কথায় টাকা দেওয়া যাবে না, তাই গোসা হয়েছে। ও এই ব্যাপার? আরে সে তো আমি আগে থেকে রেখে গেছি মা, ড্রয়ারে আছে ওই অরেঞ্জ কালারের খামটায়। ওকে তো দিয়ে দিতে পারতে। তোর আদরেই ওর 12টা বেজে যাচ্ছে জানিস? না না, ওটা ওর প্রয়োজন। তাছাড়া ও তো দরকার ছাড়া টাকা চায় না। এগুলো তো টুকটাক করতেই হবে মা। শুধু শুধু তুমি ওর ওপর রাগ করছো। সংসারের এত চাপ তো নিতে পারো না। বাড়িতে থাকো, তাই সব রাগটা ওর ওপর ঝেড়ে দাও। আমরা তো সবাই চেষ্টা করছি, কেন তুমি শুধু শুধু? আমি যে কি জ্বালায় জ্বলছি মা, কি বলবো। বাড়িতে সমস্ত একটা মেয়ে, কোথায় তার বিয়ে দেবো তা নয়, তার পয়সায় বসে বসে খাচ্ছি। এই যে কি লজ্জা, আর কি বলবো। সেই তো। আচ্ছা, তোমার ছেলে থাকলে এমনটা বলতে পারতে। আমার বিয়ে নিয়ে না তোমায় এত ভাবতে হবে না। আমি তো বলেছি, বোনের চাকরি না হলে আমি সব বুঝি চারু, আর উৎসবের দোষ আমি খুঁজে পাই না। কতদিন অপেক্ষা করবে ছেলেটা? ওরও তো নিজের জীবন। ভালো লাগছে না মা, আমি ফ্রেশ হয়ে আসছি, তুমি খেতে দাও। হ্যাঁ দিচ্ছি, আর তোমার ওই আদরের দুলালিকেও নিয়ে এসো। মুচকি হেসে নিজের ঘরে চলে যায় চারুলতা। ও আর বোন একটা ঘরেই থাকে। মা যে বোনকে ভীষণ ভালোবাসে জানে চারু, কিন্তু মাঝে মাঝে চাপে পড়ে একটু বকাবকি করে ফেলে। বোন এখনো ছেলে মানুষ, ওর কি সেই বুদ্ধি হয়েছে? তাও যথেষ্ট ম্যাচিওর, চেষ্টা করে সবকিছু মানিয়ে নেওয়ার। তবে ওর কাছ থেকে এতটা এক্সপেকটেশন রাখা বোধহয় ঠিক নয়। সময়ের সঙ্গে সঙ্গে সব বুঝে যাবে। কিন্তু উৎসব আজ সত্যিই খুব রেগে গিয়েছিল। কি করে বোঝাবে ওকে? এই পরিস্থিতি থেকে বেরিয়ে এই মুহূর্তে বিয়ে করা ওর পক্ষে যে একেবারেই সম্ভব নয়। তাহলে ব্যাপার কি দাঁড়ালো? আপাতত 3 জোড়া কপত কপতির জীবন দাঁড়িয়ে রয়েছে সংকটে। সংকটে কেন বলছি? ও মা, ভাবুন একবার, চারুলতার ফোন কিংবা মেসেজের কোনো রকম রিপ্লাই করছে না উৎসব। অফিস যাতায়াতের পথে আর একসঙ্গে দেখাও হচ্ছে না। হঠাৎ করেই যোগাযোগ বন্ধ। মন খারাপে অস্থির চারুলতা। আর অন্যদিকে ঠান্ডা লড়াই পুরোপুরি বজায় আছে অরুন্ধতী আর অরুণাভর জীবনে। তবে হ্যাঁ, এদিক থেকে বলতে পারেন চুমকি আর প্রদীপ বেশ মজায় আছে।
দিব্যি ঘুরে বেড়াচ্ছে এক এক দিন এক এক রকম বাইকে করে, দিব্যি গুলতানি দিয়ে কাটছে ওদের জীবন। কিন্তু তাতে কি হয়েছে? মিথ্যে কথা কি আর খুব বেশি দিন মানুষ বিশ্বাস করে? সত্যি কথা তো একদিন না একদিন বেরিয়ে পড়বেই। তাই এখানেও হয়েছে খানিকটা সেরকমই। ধীরে ধীরে প্রদীপ চুমকির আসল পরিচয়টা এদিক সেদিক থেকে জানতে পারছে বইকি, কিন্তু তা সত্ত্বেও দুজনেই নিজেদের সম্পর্কে খোলসা করে বলতে নারাজ। তবে জীবন যাই হোক না কেন, কারো জীবন তো আর থমকে থাকার নয়, চলছিল নিজের মতোই সব কিছুকে সামলে। তবে এরই মধ্যে চলে এলো রিনার বার্থডে পার্টি। রিনাকে? সেটাই তো প্রশ্ন এখন। দাঁড়ান, উত্তর আছে। রিনা অরুন্ধতির কলেজ বেলার বান্ধবী। বলছি, রিনাদের বাড়িতে আজকে পার্টি আছে, মনে আছে তো নাকি? হ্যাঁ মনে আছে তো। যেতে হবে? তুমি যেতে চাও তো যাও। আই ডোন্ট রিয়েলি ফিল লাইক গোয়িং। ওরা আমাদের দুজনকে একসঙ্গে ডেকেছে, তুমি না গেলে ওরা জিজ্ঞাসা করবে তো। লেট দেম আস্ক। বলো আমি বিজি, আর মেবি আমি লোক দেখাতে চাইছি না। আমি এসব বলতেও চাই না আর শুনতেও চাই না। একদিনের জন্য গেলে কি হয়? তোমার সব পার্টিতে আমি তোমার সঙ্গে যাই। ওয়ান ডে, ওয়ান ইভিনিং, তারপর আবার সেই একঘেয়ে জীবন। প্রিটেন্ড এভরিথিংস ফাইন জাস্ট ফর শো। আমি শো করছি না, চেষ্টা করছি। এক্স্যাক্টলি, দ্যাটস দ্য প্রবলেম। তুমি এখনো ট্রাই করো। তোমার এত অস্বস্তি হলে যাওয়ার কোনো দরকার নেই। না, যাব। তুমি সব জায়গায় আমার সঙ্গে গিয়ে আমাকে উদ্ধার করে দাও তো, তাই একটু দাঁড়াও। ফ্রেশ হয়নি, পারফেক্ট কাপল সাজতে হবে তো, যেরকম সবাই ভাবতে ভালোবাসে। আর একটা অনুরোধ করব। বলো। প্লিজ আজকে আর ড্রিঙ্ক করো না। আমি চাই না ওখানে কোনো সিন ক্রিয়েট হোক। রিল্যাক্স, চাপ নিও না। আমি আজকে একদম পারফেক্ট হাজব্যান্ডের মতো অভিনয় করব। সন্ধে নেমেছে সবে। কলেজ থেকে বাড়ি ফিরছিল উৎসব। ইদানিং মায়ের শরীরটা একদম ভালো যাচ্ছে না, তাই আর বেশি রাত করে না। কলেজে বলে রেখেছে দুপুরবেলাতেই বেরিয়ে পড়ে কলেজ থেকে। হাতে থাকা ফোনটা বাজছে অনেকক্ষণ ধরেই। চারুলতা কল করছে, কিন্তু বাবুর এখন অভিমান হয়েছে, তাই ফোন একেবারে রিসিভ করছে না, মেসেজেরও রিপ্লাই দিচ্ছে না। নিজের মনে এগিয়ে যাচ্ছিল ও, হঠাৎ করেই একটা চেনা গলার শব্দে থমকে দাঁড়িয়ে পড়ল। আরে উৎসব, কি খবর তোর? কতদিন পর তোর সঙ্গে দেখা। কি করছিস এখন? আরে এই তো ভাই, চলে যাচ্ছে। আপাতত একটা কলেজে পড়াচ্ছি, তাই রোজ কলকাতা থেকে চুঁচুড়া যাতায়াত করতে করতেই কেটে যাচ্ছে। বলতে পারিস ওই ট্রেনে বাসেই জীবন। তোরা ভাই পড়াশোনায় ভালো ছিলি, তোদের তো শিক্ষকতা করাই মানায় রে। বিয়ে থা করলি? না রে ভাই, এখনো সে ভাগ্য হয়নি। তা তোর কি খবর বল, কি করছিস এখন? জানিসই তো ভাই, পড়াশোনায় ভালো ছিলাম না, বাড়ির অবস্থাও ভালো নয়, তেমন কিছু করি না রে। একটাই ছোটোখাটো কাজ করি, ওই একটা গ্যারেজে কাজ করি, ওই চলে যাচ্ছে। কোনো কাজই ছোট নয় রে, যাই করিস সেটা পরিশ্রম করে সৎভাবে কর, তাতে তো আর দোষের কিছু নেই। যাকে ওসব নিয়ে ভাবিস না, দেখবি একদিন সবার জীবনে ভালো সময় অবশ্যই আসবে। এই ভাই ভাই ভাই, আমি তোর সঙ্গে পরে কথা বলবো রে। এখনই জামা কাপড় পরে রাস্তায় চলাফেরা করছি, দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে। আমি আসি। হ্যাঁ যাব বাবা, হঠাৎ এরকম করছিস কেন? এই জামা কাপড় পরে তোকে রাস্তায় দেখলে কে কি বলবে? আরে বাবা, তুই এরকম কেন করছিস বুঝতে পারলাম না। সাইড আয় ভাই, সাইড আয়। দেখ ওই মেয়েটা, তাকাস না, দূর থেকে দেখ। ওই যে হলুদ রঙের সালোয়ার পরে যাচ্ছে, ওই মেয়েটার সঙ্গে আমার, বুঝতেই তো পারছিস। আচ্ছা আচ্ছা, বুঝেছি। তোর সঙ্গে ওর একটা সম্পর্ক তৈরি হয়েছে, তাই তো? তোরা একে অপরকে ভালোবাসিস, এই ব্যাপার তো? হ্যাঁ রে ভাই, তাই। কিন্তু তাই বলে তুই ওকে দেখে লুকিয়ে পড়ছিস কেন? বরং তোর তো এখন এগিয়ে গিয়ে কথা বলা উচিত।
ভাই কিছু মনে করিস না, জানিসই তো আমাদের বাড়ির খুব একটা ভালো অবস্থা নয়, কিন্তু মেয়েটা কিছুই জানে না। বরং মেয়েটা জানে আমাদের খুব বড় বড় সব ব্যাপার স্যাপার। যদি মেয়েটা সব কিছু জানতে পারে তাহলে ছেড়ে চলে যাবে রে ভাই। সর্বনাশ, কি করেছিস তুই এসব? ওরে, মিথ্যে দিয়ে কিন্তু কোনো সম্পর্ক টেকে না। মেয়েটা আজ নয় কাল সব তো জানতেই পারবে, তখন কি করে সামলাবি? জানি না ভাই, সত্যি জানি না, কি জানি কি করব। শোন ভাই, সময় থাকতে থাকতে সব সত্যি স্বীকার করে নে। দেখ, ও যদি তোকে ভালোবাসে আর তুইও যদি ওকে ভালোবাসিস, মানে তোদের ভালোবাসাটা যদি সত্যি হয়, তাহলে কিন্তু তুই গরিব না বড় লোক তাতে কিছু যাবে আসবে না। যাই হোক, আজ দেরি হয়ে যাচ্ছে রে, চলি তাহলে, দেখা হবে আবার। ভালো থাকিস, হ্যাঁ? আর যেটা বললাম মাথায় রাখিস কিন্তু। হ্যাঁ রে ভাই, তুইও ভালো থাকিস, দেখা হবে আবার। মুচকি হাসল উৎসব। এই প্রদীপটা বরাবরেরই গুলবাজ। ভালোবাসিস যখন সত্যি কথাটা বলেই দে, তাহলেই তো সমস্যার সমাধান। কিন্তু না, সে লুকোচুরি খেলায় ব্যস্ত। এদিকে প্রদীপ আর চুমকির প্রেম কাহিনীতে নিজের প্রেমিকার কথাটাও মনে করে বুকের জ্বালাটা যেন আরও একটু বেড়ে গেল উৎসবের। অফিস থেকে ফেরার পথে আজও দেখা মেলেনি তার। প্রতিদিনের মতোই অনেকটা আশা নিয়ে ফেরিঘাটে এসে দাঁড়ায় চারুলতা, চেয়ে থাকে পথের দিকে। দেখতে দেখতে সেই অপেক্ষার সময় ঘড়ির কাঁটা ছুঁয়ে যায়। লঞ্চে করে কয়েক বছর ধরেই একসঙ্গে ফিরত তারা। উৎসবের কোনো খবর নেই, ফোন করলেও উত্তর মেলে না, মেসেজেরও রিপ্লাই আসে না। অথচ আজ একই পার্টিতে দুজনের ইনভিটেশন। চারুলতার মনে হচ্ছে উৎসব যেন ইচ্ছে করেই এড়িয়ে যাচ্ছে তাকে। দীর্ঘশ্বাস ফেলে, আবারও কল করে চারুলতা, জানে উত্তর আসবে না, তবুও। বাড়ির কাছাকাছি পৌঁছে গেছে উৎসব, কিন্তু হাতে ধরে থাকা ফোনটা তখনও এক নাগাড়ে বেজে চলেছে। কি মনে করে ফোনটা একবার দেখল উৎসব। চারুলতা কলিং। রিং হতে থাকলো বেশ কিছুক্ষণ। প্রতিবারের মতোই হৃদস্পন্দন দ্রুত হতে লাগলো। হঠাৎই অদ্ভুতভাবে রিসিভ হলো ফোনটা। হ্যালো। কতদিন পর এই কণ্ঠটা শুনল চারুলতা। চোখটা বন্ধ করে নিল। দীর্ঘ প্রতীক্ষার পর যেন দু ফোঁটা বৃষ্টির জল এসে পড়ল। মনটা ভিজে উঠল, যদিও কণ্ঠের রুক্ষতা জানিয়ে দিল মেঘ এখনো কাটেনি। এভাবে কানে ফোন ধরে অপেক্ষা করা আমার পক্ষে সম্ভব নয়, ব্যস্ত আছি। প্রয়োজন আছে কিছু? যেন ধ্যান ভাঙল চারুলতার। কেমন আছো? ভনিতা না করে কি বলতে চাইছো সেটা বলো। ভনিতা? 7 দিন হতে চলল, ফোন ধরছো না, মেসেজ করলে রিপ্লাই দিচ্ছ না, কেন এমন করছো? কেন? সেদিন তো স্পষ্ট করে বলে এলাম সবকিছু, এরপরেও আর কি পরিষ্কার করে বলতে হবে? আমাদের এত দিনের সম্পর্ক, এত কিছু শুধুমাত্র... ও আচ্ছা, তোমার মায়ের প্রতি তোমার কর্তব্য আছে, আর আমার মায়ের প্রতি আমার কোনো কর্তব্য দায়িত্ব কিছু নেই, তাই তো? তুমি জানো আমার মা অসুস্থ। মায়ের একটা ইচ্ছে আমি পূরণ করতে পারছি না, তাও শুধুমাত্র তোমার জন্য। কেন বলতে পারো? তুমি তো জানো সবকিছু, একটু সময় আমাকে... আর কত সময়? 10 বছর হয়ে গেল, এটুকুও যথেষ্ট নয়? এখনো সময় চাই তোমার? আর যদি বাবা বেঁচে থাকতো, এমনটা কি হতো বলো? আমি ওই বাড়ির বড় মেয়ে। আর আমিও তো এই বাড়ির একমাত্র ছেলে। যাকে কথায় কথা বাড়ে, তুমি কি এগুলো বলবে বলেই ফোন করেছিলে? না, আসলে আজকে তো পার্টিটা আছে, বলছিলাম, মানে আমাদের দুজনেরই তো ইনভিটেশন, তাই... পার্টিতে যাওয়ার মতো পরিস্থিতি আমার নেই চারুলতা। তুমি যাও, আমার হয়ে যদি সম্ভব হয় কিছু একটা গিফট কিনে দিও।
আমি না হয় টাকাটা অনলাইন। থাক, টাকা লাগবে না। শুধু শুধু ব্যস্ততার দোহাই দিচ্ছ না? আমার সঙ্গে যাবে না সেটা বলে দিলেই হতো। ও আচ্ছা, তো তাই মনে হলো। তাহলে থাক, যেটা বলবো বলে ফোনটা রিসিভ করলাম সেটা মনে হয় না আর জানানোর কোনো প্রয়োজন আছে বলে। তাই তো, তোমার জীবনে আমি এখন সত্যিই অপ্রয়োজনীয়। কি আর করব বলো, গরিবের মেয়ে, তার উপর আবার কর্তব্য জ্ঞানটাও। রাবিশ। উৎসব সম্পূর্ণ হলো না কথাটা, তার আগেই ফোনটা কেটে দিল উৎসব। চোখ থেকে দুফোঁটা জল আবারও ঝরে পড়ল চারুলতার। ওর অভিমানের ভারে চাপা পড়ে গেল সেই কথাগুলো, যেগুলো বলতে চেয়েছিল উৎসব, যেগুলো শুনলে হয়তো ওদের জীবনটা একটু অন্যরকম হলেও হতে পারত। রিনার বাড়ির ছাদটা সুন্দর করে সাজানো হয়েছে। নরম আলো, হালকা মিউজিক আর অতিথিদের গুঞ্জনে জমে উঠেছে সন্ধেটা। অরুণাভ আর অরুন্ধতী এক কোণে দাঁড়িয়ে, দুজনেই মুখে নিঃশব্দ হাসিটা ধরে রেখেছে, যেটা এতটাও সহজে আসে না আজকাল। অরুন্ধতীর পরনে একটা হালকা রঙের শাড়ি, আর অরুণাভ একেবারে সুটেড বুটেড। দুজনের হাতেই এক গ্লাস করে মকটেল। পার্টি লাইটে ঝলমল করে উঠছে চারদিক। দৃষ্টি বিনিময় হয় ওদের, কেউ কিছু বলে না, কেবল আনুষ্ঠানিক ভদ্রতা বজায় রেখে দাঁড়িয়ে থাকা। আরে অরুণাভ, হাই। গলার শব্দ শুনে অরুন্ধতী আর অরুণাভ দুজনেই একসঙ্গে তাকিয়ে দেখে। সামনেই দাঁড়িয়ে রয়েছে রোজি। রোজি পরনে গাঢ় সবুজ ওয়ান পিস, নেশাতুর চোখে তাকিয়ে রয়েছে ওদের দিকে। সঙ্গে আরো কয়েকজন সহকর্মীও আছে। ওর চোখ জল জল করছে, যেন অরুণাভকে দেখে বেশ অবাক আর আনন্দিত। অরুন্ধতীর চোখেও এক মুহূর্তের জন্য চমক খেলে যায়। আরে রোজি, তুই এখানে? ভাবতেই পারিনি এখানে তোকে দেখবো। আমি তো ভেবেছিলাম এখানে বোর হব, কিন্তু তুই তো একদম মুড বুস্ট করে দিলি। আমিও একদম বোর হয়ে যাচ্ছিলাম, তুই এসে বাঁচালি। আরে অরুন্ধতী, তুমিও এসেছো? বাহ, কি সুন্দর দেখতে লাগছে। আজকাল তো তোমার দেখাই পাই না। আমিও ভাবিনি রিনার পার্টিতে তোমাকে দেখতে পাবো। রিনার হাজবেন্ড রোহিত, আমার ছোট্টবেলার ফ্রেন্ড। ওয়েল, দ্যাট ওয়াজ এক্সপেক্টেড। কেন এক্সপেক্টেড কেন? না মানে, রিনার সঙ্গে তোমার বন্ধুত্ব থাকলে আমি নিশ্চয়ই জানতে পারতাম। আফটার অল আমরা কলেজের বন্ধু। ওকে, বাদ দাও। শোনো না, তোমাকে একটা কথা বলবো ভাবছিলাম অনেকদিন। সানডে পার্লারে আসবো ট্রিটমেন্ট করাতে। চুলটা না একেবারে ড্যামেজ হয়ে গেছে, তুমি ছাড়া উপায় নেই। তোমার ট্রিটমেন্ট আমার কাছে নেই রোজি। কেন? আজ কি ট্রিটমেন্ট করিয়ে কাল চুলে লাল রং করবে, পরশু হিট ইউজ করবে, তারপর বলবে চুল নষ্ট হয়ে যাচ্ছে। চুলের কি দোষ বলো? মালকিনের মন যদি অন্যদিকে থাকে। অরুণাভ অবাক চোখে তাকিয়ে দেখে অরুন্ধতীর দিকে। এভাবে কেন কথা বলছে আজ? না না, এবার তোমার কথা একদম মেনে চলবো। এবার সিরিয়াসলি কেয়ার নিতে হবে। এই অরুণাভ, চল না রে, একটু ডান্স করি। এবার একটু ইতস্তত করে অরুণাভ, অরুন্ধতীর দিকে তাকায়, আর তখনই রোজি বলে ওঠে, কি বউয়ের দিকে তাকাচ্ছিস? ও, বুঝতে পেরেছি, পারমিশন চাইছিস, তাই তো? ওকে ওকে। হে অরুন্ধতী, ইজ ইট ওকে ইফ আই স্টিল ইউর হাজব্যান্ড ফর এ কুইক ডান্স? ডু আই হ্যাভ ইউর পারমিশন? নিশ্চয়, আমার পারমিশনের কি আর দরকার আছে? যার সঙ্গে ঘুরছো, বেড়াচ্ছ, সারা দিন কাজ করছো, তার সঙ্গে তো তুমিই ডান্স করবে। সেই রাইট তো তোমারই। যাও যাও, অপেক্ষা করো না। চমকে অরুন্ধতীর দিকে তাকায় অরুণাভ। টানা টানা চোখ দুটোয় হালকা জলের রেখা কি দেখতে পেল অরুণাভ, নাকি সবটাই কল্পনা?
আচ্ছা, রোজিকে নিয়ে ভুলভাল কিছু চিন্তা করে না তো অরুন্ধতী? মাথায় চিন্তাটা এলেও মুখে কিছুই বলতে পারে না, কারণ ততক্ষণে ওর হাত ধরে টানতে টানতে ডান্স ফ্লোরের দিকে এগিয়ে গেছে রোজি। গানের তালে তালে দুলছে দুটো শরীর, অরুণাভ আর রোজি। এক মনে ওদের দিকে তাকিয়ে আছে অরুন্ধতী। ইস, কি সুন্দর দেখতে লাগছে ওদের। মনে মনে হাজারো চিন্তার ঝড় উঠছে, সংযত করছে নিজেকে। হঠাৎ করেই একটা গলার আওয়াজে হুঁশ ফিরল অরুন্ধতীর। কি হলো রে? বরকে ছোঁ মেরে তোর সামনে দিয়ে নিয়ে চলে গেল, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলি? কিছু বলতেও পারলি না? চারু, তুই এখানে? কেন রে? এত বড় সোসাইটির পার্টিতে আমাকে দেখবি আশা করিসনি, তাই না? ছি ছি, এসব কি বলছিস চারু? তুই, আমি, রিনা, আমরা একসঙ্গে কলেজে ভালো ভালো দিনগুলো কিভাবে কাটিয়ে এসেছি বল। একে অন্যের খারাপ সময় পাশে থেকেছি, আর তোকে নিয়ে আমি এরকম ভাবনা চিন্তা করব? তুই কি করে ভাবলি রে? ওই জন্যই তো রিনাকেও না বলতে পারলাম না। ভাবছিলাম এই ভিড় ভাট্টায় আমাকে আর মানাচ্ছে না, কেটে পড়ি। হঠাৎ তোদের তিনজনের কনভারসেশন শুনে দাঁড়িয়ে পড়লাম। তা কি ব্যাপার? কি চলছে তোর জীবনে বল? সবকিছুই বিন্দাস। তোর সব নর্মাল তো? আমার চোখকে ফাঁকি দিতে পারবি না কিন্তু। আমি মধ্যবিত্ত পরিবারের সাধারণ মেয়ে, অভিজ্ঞতা তোর থেকে একটু হলেও বেশি। অরুণাভদার সঙ্গে সবকিছু ঠিকঠাক আছে তো? আমার তো মনে হলো না। তুই কি এক্ষুনি বাড়ি চলে যাবি? কথা ঘোরাচ্ছিস কেন অরুন্ধতী? আমি চলে গেলেও সবকিছু বদলে তো যাবে না। তুই যে ভালো নেই সেটা তো তোর চোখ দেখেই বুঝতে পারছি। আরে ধুর বোকা মেয়ে, সেসব কিচ্ছু না। ও এমনি স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মাঝে একটু ঝামেলাঝাটি হয়, সেই রকমই ধর। ও নিয়ে তুইও তো ভাবিস না রে। জানিস তো অরুণাভ একটু অন্যরকম। এমনিতে কিন্তু মানুষটা খুব ভালো। জানি রে, মানুষ খারাপ হয় না, পরিস্থিতি খারাপ হয়। যাকে চল না ওই টেবিলটা গিয়ে বসি, অনেক কিছু বলার আছে, শুনতেও চাই অনেকটা। বাড়িতে ঢুকেই মামাতো দিদির সঙ্গে দেখা হলো উৎসবের। দিদির বিয়ে হয়েছিল বেশ বড় পরিবারে, তারপর হঠাৎ করেই অ্যাক্সিডেন্ট, জামাইবাবু চলে গেলেন। এখন মামা বাড়িতেই থাকেন দিদি। তবে মায়ের অসুস্থতার পর উৎসবের অনুরোধে ওদের বাড়িতেই এসে আছেন দিদি। ভাই, পিসির শরীরটা না আজকে দুপুরবেলা খুব খারাপ করেছিল, মনে হচ্ছে হাসপাতালে ভর্তি করতে হবে রে। সেজন্যই তো তাড়াতাড়ি ফিরে এলাম। দেখি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলবো। হ্যাঁ রে, চারুলতার সঙ্গে কিছু। ওর কথা এখন বাদ দাও। ওর বাড়িতে নানান রকম সমস্যা, ও সেসব নিয়ে খুব ব্যস্ত রয়েছে। আমি মাকে কিছু একটা বুঝিয়ে ঠিক বলে দেব, তুমি চিন্তা করো না। অরুন্ধতীর হাতটা ধরে বেশ খানিকক্ষণ চুপ করে বসে রইল চারুলতা। মেয়েটা ভেতরে ভেতরে বড্ড কষ্ট পাচ্ছে, কিন্তু ওর কথা শুনে বুঝতে পারছে চারুলতা পুরো বিষয়টাই ওদের মধ্যেকার ভুল বোঝাবুঝি। কারণ এখানে যতক্ষণ ওরা বসে আছে, বিভিন্ন আছিলায় অরুণাভদা বারবার এসে দেখে গেছে ওদের। সবটাই তো শুনলি, বল আমার দোষ কোথায়? দোষ কারোরই নয় অরুন্ধতী। সারা জীবন সব সম্পর্কের একই রকম ইকুয়েশন থাকবে এটা কি করে সম্ভব? সময়ের সঙ্গে ব্যস্ততার সঙ্গে সম্পর্কের সমীকরণটাও তো বদলে বদলে যায়। এই তো কতবার লক্ষ্য করলাম অরুণাভদা দূর থেকে তোকে দেখছে। যদি কোনো অনুভূতি না থাকতো তাহলে দেখতো কেন? চুপ কর, ও মোটেও খেয়াল রাখার জন্য দেখছে না রে, দেখছে আমি কোনো ছেলের সঙ্গে গল্প করছি কিনা। আচ্ছা, তোর কি মনে হয় না সবটাই হয়তো তোর মন গড়া? রোজি আর অরুণাভদা
হয়তো সত্যিই খুব ভালো বন্ধু, তোর আর আমার মতোই, আর সেটাকেই তুই। তাই বলে মধ্যরাতে ফোন করবে? অফিস পার্টিতে দুজনে সবসময় একসঙ্গে থাকবে? সবটাই কি আমার সন্দেহ? সম্পর্কে তৃতীয় ব্যক্তি কখন ঢুকে পড়ে জানিস? যখন নিজেদের মধ্যে বিশ্বাসটা একটু হলেও নড়ে যায়, বোঝাপড়া কমে গেলে তখনই সেই ফাঁক গলে ঢুকে পড়ে আমাদের জীবনে তৃতীয় ব্যক্তি। কিন্তু আমি তো কোনো দিন অবহেলা করিনি অরুণাভকে। ও নিজে থেকেই। সময় দিস তোদের সম্পর্কটাকে। ভুল বোঝাবুঝি হলে চিৎকার করে ঝগড়া করিস, ওর পছন্দের খাবার খাস, ওর পছন্দের পোশাকটা পরিস, কখনো নিজের পছন্দের মতো করে ওর পছন্দটাকেও সমান গুরুত্ব দিস? একটু বোঝার চেষ্টা কর অরুন্ধতী। সম্পর্ক বাঁচিয়ে রাখাটাই এখন বর্তমানে সব থেকে বেশি কঠিন। আর দীর্ঘদিন টিকিয়ে রাখতে গেলে স্বামী স্ত্রী নয়, আগে নিজেদের মধ্যে একটা স্বচ্ছ বন্ধুত্ব তৈরি করতে হয়। সব সময় স্ত্রী হয়ে এক্সপেকটেশন রাখলে তো হবে না। মনে রাখিস, অরুণাভদারও কিন্তু তোকে নিয়ে কিছু এক্সপেকটেশন আছে। অযথা সন্দেহ করে মানুষটাকে দূরে সরিয়ে দিস না। সরাসরি প্রশ্ন কর, যদি কিছু হয়ে থাকে তখন তুই নিজেই সরে আসবি। কিন্তু কল্পনার ভিত্তিতে নিজেদের সম্পর্কটাকে আর জটিল করে তুলিস না। আজ মনটা বড্ড খারাপ চারুলতার। পার্টিতে গিয়েছিল, বন্ধুদের সঙ্গে দেখাও হলো, তবুও যেন মন ভালো হলো না। ভগবানের কাছে প্রার্থনা করল অরুন্ধতির জীবনটা যেন আগের মতো হয়ে যায়। কিন্তু নিজের জীবন? পাশেই বোন শুয়ে আছে। একবার উঠে তাকালো চারুলতা, তারপরেও ঘুম এলো না। উঠে গিয়ে দাঁড়ালো জানলার কাছে। আকাশের তারা এক দৃষ্টে দেখতে লাগলো। ঠিক 15 দিন আগেও এই জানলার কাছে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল। তখনও দুজনের মধ্যে কোনো সমস্যাই ছিল না। চোখ ভরা ছিল হাজারো স্বপ্নে। অথচ এই কয়েকটা দিনে যেন সব কিছু বদলে গেল। গলা ঠেলে কান্নাটা বেরিয়ে আসতে চাইল। বিছানায় ফিরে গিয়ে মাথা বালিশে রাখতেই আর সামলাতে পারল না নিজেকে। ফুঁপিয়ে কেঁদে উঠল। এদিকে দিদির কান্নার আওয়াজে ঘুম ভেঙে গেল অপূর্বার। দিদি, দিদি, কি হয়েছে? তুই কাঁদছিস? কিছু হয়নি, তুই ঘুমিয়ে পড়। দিদি, এই দিদি, আমাকে বল না রে। আমি কাউকে বলবো না, বল না। উৎসবটার সঙ্গে কিছু হয়েছে দিদি? এই দিদি। অপু, ও আমার সঙ্গে কথা বলছে না, ফোনও ধরছে না, খুব রাগ করে আছে। তুই বল না বোন, আমার কি দোষ? আমি তো চেষ্টা করেছিলাম বোঝানোর, ও বুঝতেই চাইছে না। এই মুহূর্তে আমার পক্ষে বিয়ে করা কি সম্ভব? দিদি, আমি তোর থেকে অনেক ছোট, তবু আমার কথাটা শোন। তুই আমাদের নিয়ে এত ভাবছিস কেন বলতো? আমিও তো বড় হয়েছি, বল। আমি ঠিক দায়িত্ব সামলে নিতে পারবো, প্রমিস করছি। আমি মায়ের সঙ্গে ঝগড়া করব না, তোর কাছ থেকে সব কাজ বুঝে নেব। মন খারাপ করিস না দিদি, কাঁদিস না প্লিজ। অবাক হয়ে গেল চারুলতা। কবে বড় হয়ে গেল ওর ছোট্ট বোনটা? তবে কি ও একটু বেশি নিজেকে নিজের পরিবার নিয়ে ব্যস্ত করে ফেলেছে? সত্যিই তো, একবারও তো ভেবে দেখেনি উৎসবের কি মনে হয়। আচ্ছা, ও যে কি কথা বলবে বলেছিল? ভালো আছে তো? ওর জীবনে কোনো সমস্যা হয়নি তো আবার?
ব্যাপার প্রদীপ, আজ হঠাৎ এরকম একটা ভাঙাচোরা গাড়ি নিয়ে এসেছো? গাড়িগুলো কোথায় গেল? কোথায় আবার যাবে, আসলে এই গাড়িটা অনেক পুরনো, বেরোনোর সময় দেরি হয়ে গেছিল, ঝপ করে হাতের সামনে যেটা পেয়েছি সেটা নিয়ে বেরিয়ে পড়লাম। তাই নাকি? কাল আমার বন্ধু ঝুমা, ও তোমাকে নাকি সাইকেল নিয়ে ঘুরে বেড়াতে দেখেছে। তুমি নাকি নোংরা জামা প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছিলে। কি ব্যাপার বলো তো তোমার? ঝুমা তোমার ওই বন্ধু? আরে শালা এত বড় মিথ্যে কথা বলেছে আমার নামে। ওকেই তো দেখলাম ওই বিল্টুর গ্যারেজে কাজ করে একটা লোকের সঙ্গে ঘুরে বেড়াতে। বিল্টুর গ্যারেজ? সেটা কোথায়? আর তুমি চিনলে কি করে সেই সব লোককে? এ বেবি, তুমি কি আমায় সন্দেহ করছো? মানে তোমার কি আমাকে নিয়ে কোনো ডাউট আছে? হ্যাঁ আছে, আলবাত আছে। আজকাল তোমার চলন গমন আমার খুব একটা ভালো লাগছে না। আচ্ছা তাই নাকি? তোমাকে নিয়েও তো কম সন্দেহ হয় না। সেদিন যখন তাড়াহুড়ো করে তোমার পার্লার থেকে বেরিয়ে এলে, তুমি হঠাৎ করে ওই পার্লারের গেঞ্জি পরে বেরোলে কেন? তুমি তো ওখানকার এমপ্লয় নও, তুমি তো মালিক। হ্যাঁ, আমি এমনি গেঞ্জিটা পরেছিলাম, ভালো লাগে আমার ডিজাইন করা গেঞ্জি, তাই পরেছিলাম। আচ্ছা চাঁদু, তুমি চলো ডালে ডালে, তো আমি চলি পাতায় পাতায়। তুমি কি ভাবছো আমি তোমার সম্বন্ধে কোনো খোঁজ খবর নিইনি? তোমার বাবার কি যেন ব্যবসা আছে বলেছিলে? সব মিথ্যে কথা। তোমার বাবা তো এই পাড়ার মোড়ের ফাস্ট ফুডের দোকানটা চালায়, আর তোমার দাদা লোকের গাড়ি ভাড়া খাটে। সব মিথ্যে কথা বলেছো তুমি আমায়। বিশ্বাস করো বাবু, আমি তোমাকে... থাক থাক, আমাকে আর কোনো গল্প শুনিয়ে কোনো লাভ নেই। আর তাছাড়া তোমার বাবার বড় ব্যবসা থাকলো বা নাই থাকলো, তাতে আমার কি? তোমাকে ভালোবেসেছি এটুকুই যথেষ্ট। তাড়াতাড়ি যাবো, তোমাকে নামিয়ে দিচ্ছি। খানিকটা লজ্জা আর অপ্রস্তুত ভঙ্গিমায় বাইকে উঠে বসলো চুমকি। কি বলবে ঠিক বুঝে উঠতে পারছে না। হয়তো প্রদীপ জেনে যাচ্ছে তার আসল স্বরূপ। দ্বিধা আর সংকোচ সত্ত্বেও প্রদীপের বাইকে এগোতে থাকলো সালনের দিকে। এদিকে দুপুর 12টা নাগাদ অর্পিতার ফোন এলো সরমা দেবীর নাম্বারে। বেশ কিছুক্ষণ চেষ্টা করছে অর্পিতা ওর বান্ধবী চারুলতার ফোনে, কিন্তু সে হয়তো অফিসে ব্যস্ত। আজ হঠাৎই দেখা হয়েছিল উৎসবদার সঙ্গে। এমন একটা পোশাকে উৎসবকে দেখে মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল অর্পিতার। চারুলতা জানালো না একবার, ভেবেই ফোনটা করেছিল। এদিকে ফোন করে টনক নড়ল অর্পিতার। সরমা দেবী তো কিছুই জানেন না। অর্পিতার ফোন রেখেই তাড়াতাড়ি সরমা দেবী ডায়াল করলেন মেয়ের ফোন নাম্বার। হ্যালো। উফ, কতবার বলেছি না অফিস টাইমে ফোন করবে না। যা বলার তাড়াতাড়ি বলো। কি কি বললে? কে বলেছে তোমায়? আমি তো কিছু জানি না। দাঁড়াও দাঁড়াও, আমি এক্ষুনি বেরোচ্ছি। সকাল থেকেই সালনে বসে বসে ওর আর অরুণাভর কথাই চিন্তা করছে অরুন্ধতী। চারুলতার কথাগুলো অনেক ভেবেছে। সত্যি অরুণাভকেও ভুল বুঝছে না তো? একবার কি কথা বলা উচিত? এইভাবে সম্পর্কটা কতদিনই বা টেনে নিয়ে যাবে? একটা মীমাংসায় তো পৌঁছতেই হবে। যদি সত্যিই রোজির সঙ্গে সম্পর্ক থেকে থাকে তাহলে ওদের মধ্যে থাকবে না অরুন্ধতী। কিন্তু তার আগে অরুণাভর মুখ থেকে সব সত্যিটা তো জানতেই হবে। এই সবই চিন্তা মাথায় ঘুরছিল। হঠাৎ করেই ঘড়ির দিকে চোখ পড়ল। অ্যাটেন্ডেন্সের খাতাটা বের করে মাথাটা আবারও গরম হলো। পর 4 দিন লেট করে এসেছে চুমকি। প্রতিদিন এখানে আসে না অরুন্ধতী, আর সেই সুযোগটাই বোধহয় নিচ্ছেও না। একে তো আর ছেড়ে দেওয়া যাবে না। এরপর হঠাৎই সিসিটিভির মনিটরের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। ভালো করে জুম করে দেখতে থাকলো। বাইরে দুটো ছেলে মেয়ে দাঁড়িয়ে, খুব চেনা চেনা লাগলো। হঠাৎ পরিষ্কার হয়ে গেল সবটা। রোজ রোজ তোর এই লেট করে ঢোকার ব্যাপারটা না আমি একেবারে মেনে নিতে পারছি না। ছেলেটা কে সঙ্গে? আসলে দিদি, আজকে না একটা সমস্যা হয়ে গেছিল, সেই জন্য একটু দেরি হয়ে গেল গো। আসলে আজ একটু প্রদীপের সঙ্গে কথা কাটাকাটি হচ্ছিল, মাঝ রাস্তায় একটু গন্ডগোল হয়েছিল। এই ছেলেটাই তোকে রোজ নামাতে আসে, তাই তো? এই ছেলেটাকে আমি চিনি।
ভাগ্যিস আজকে সিসিটিভি দেখে ছেলেটার মুখটা দেখতে পেলাম। রোজ তো হেলমেট পরে থাকে, আজ হেলমেট পরেনি বলে চিনতেও পেরে গেলাম। দিদি, তুমি ওকে চেনো? মানে জানো গো ও কেমন ছেলে? আসলে না, বলেছে ওর বাবার নাকি প্রচুর টাকা, ওদের নাকি একটা রেস্তোরাঁ, 2টো গাড়ির শোরুম, আরো কত কি বিজনেস আছে। জানো দিদি, রোজ রোজ নতুন গাড়িতে করে নিতে আসে আমাকে, কত গিফট দেয়। কিন্তু যতবার বলেছি তোমার বাড়ির লোকজনদের সাথে আমার পরিচয় করিয়ে দাও, আমাদের বিয়ের ব্যাপারে কথা বলবো, ততবার এড়িয়ে যায় জানো। খুব সন্দেহ হচ্ছে ছেলেটাকে, ছেলেটা যদি আমার কোনো ক্ষতি করে বসে। কি বললি? প্রদীপের বাবার বড় ব্যবসা, প্রদীপের একটা রেস্তোরাঁ, 2টো গাড়ির শোরুম আছে, তোকে নিজে বলেছে এসব কথা? হ্যাঁ গো দিদি, মায়েরই বলছি, আমি একটুও বাড়িয়ে বলছি না। আচ্ছা রে, তুই ওর বাড়ির লোকের সঙ্গে পরিচয় করতে চাইছিস তাই তো? দাঁড়া, ফোন করে ডাকি তাহলে ওর মাকে। সত্যি ডাকবে দিদি? হ্যাঁ গো দিদি, ডাকো না। আসলে আমার বাড়িতে না আজকাল বিয়ের জন্য বড্ড চাপ দিচ্ছে, ওদের অবস্থা ভালো, যদি বিয়ে হয়ে যায় তাহলে তো আমার একটুখানি সুখের দিন আসবে বলো। সেই তো মা, তোমার কপালে কত সুখ লেখা আছে তা একটু বাদেই টের পাবে। দাঁড়াও। হ্যালো নমিতা দি, তুমি একবার আমার পার্লারে এসো তো, কথা আছে। অন্যদিকে তড়ি ঘড়ি মেয়েকে নিয়ে সরমা দেবী পৌঁছলেন উৎসবের বাড়ি। এই নাও, কিছু ফল আর মিষ্টি এনেছি। শুনে থেকে এতটা মনটা খারাপ, দিদির সঙ্গে আমার আলাপই হলো না। হঠাৎ করে কি যে হয়ে গেল। বড্ড দেরি করে ফেললেন মাসিমা। পিসি নিজের বউকে বরণ করে ঘরে তুলতে চেয়েছিল, বৌমার সঙ্গে সংসার করা তার যে বড্ড ইচ্ছে ছিল, কিন্তু আপনার মেয়ে কিছুতেই রাজি হলো না। ক্ষমা করে দাও ভাই, দোষ আমার, ওর কোনো দোষ নেই, সবটাই আমাদের জন্য। ওর বাবা চলে যাওয়ার পর সব দায়িত্ব ওর মাথায়, নিজের কথা ভাবার সময় পায় না। উদ্গ্রীব চিত্তে এদিক ওদিক তাকাতে থাকে চারুলতা। অনেক দিন দেখেনি ছেলেটাকে, মায়ের মৃত্যুতে নিশ্চয়ই বেশ ভেঙে পড়েছে ও। একবার যদি দেখতে পেত ওকে। উৎসব বাড়িতে নেই, ওকে কল করেছিলাম কিন্তু একটু বেরিয়েছে, বুঝতেই তো পারছো এই সময় চারিদিকে ছোটাছুটি করতে হয়। কখন ফিরবে? বসো, দেখি ফোন করে কখন আসে। না না, ফোন করতে হবে না, আমরা অপেক্ষা করছি। মাসিমা, আপনি আমার সঙ্গে আসুন। তবে চারুলতা, আগ বাড়িয়েই তোমাকে একটা কথা বলছি। এখন থেকেই না নিজের ভবিষ্যতের কথাটা একটু চিন্তা করো। আমার ভাইটা বড্ড ভালোবাসে তোমায়, ওর কথাটাও একটু ভেবো। তুমি চিন্তা করো না ভাই, আমি যেভাবেই হোক ওদের আবার এক করে দেব। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর বাড়ি ফিরল উৎসব। চোখাচোখি হলো চারুলতার। চারুলতা কিছুটা ইতস্তত বোধ করল বইকি, নামিয়ে নিল চোখটা, খানিকটা অপরাধ বোধে আর খানিকটা লজ্জায়। বড্ড কষ্ট হচ্ছে চারুলতার। এরকম কাছা পরে সাদা উত্তরীয় গায়ে অচেনা ছন্দে উৎসবকে দেখতে পাবে কল্পনাও করেনি, কিন্তু কি আর করা যাবে, সবই ভাগ্যের পরিহাস। চোখ পড়ল সরমা দেবীর দিকে। সৌজন্য রক্ষার্থে সামান্য হাসি বিনিময় হলো দুজনের মধ্যে। কিঞ্চিত কুণ্ঠা বোধ করে উৎসবকে উদ্দেশ্য করে উনি বললেন, কেমন আছো বাবা? তোমার সঙ্গে আমার একটু কথা। কাকিমা, বুঝতেই পারছেন বাড়ির পরিস্থিতি ভালো নয়। সদ্য মাকে হারালাম, এখনো শ্রাদ্ধ শান্তি এসব কিছুই হয়নি, আর সব দায়িত্ব এখন আমারই মাথায়। অতিথি সৎকার থেকে শুরু করে অন্ত্যেষ্টিক্রিয়ার যাবতীয় কাজ। এখন মনে হয় এসব কথা না বলাই ভালো। সব মিটুক, পরিস্থিতি খানিকটা স্বাভাবিক হোক, তারপর তো এসব কথা বলার জন্য অনেক সময় পড়েই রয়েছে, তাই না? আসি। সরমা দেবী নিজেকে খানিকটা গুটিয়ে নিলেন। এবার বুঝতেই পারলেন ভুলটা। সত্যিই তো এই পরিস্থিতি কি আর এসব কথা বলার জন্য ঠিক? একেবারেই নয়, বরং এখন অপেক্ষার প্রহর গোনাটাই উচিত।
উৎসব দোতলার সিঁড়িতে পা বাড়ালো। তবে যাবার আগে একবার তাকালো মামাতো দিদি সুলেখার দিকে। দিদি, ওনাদের জল মিষ্টি কিছু দিয়েছো? তুমি একটু ওনাদের সঙ্গে কথা বলো, আমি ওপরে যাচ্ছি, খুব বেশির সময় হয়ে যাচ্ছে। তবে যাবার আগে এক বাড়ির জন্যও তাকিয়ে দেখল না চারুলতার দিকে। বুকের ভেতরটা কেমন যেন চাপা যন্ত্রণায় কুঁকড়ে গেল ওর। এক ফোঁটা চোখের জল কি উৎসবের চোখের কোণেও এসেছে? এলেও তা বেশ সতর্কভাবেই লুকিয়ে ফেলতে জানেও। নমিতা দি, একে চেনো? কই না তো। কেন গো দিদি, কি হয়েছে? তোমার ছেলে প্রদীপের সঙ্গে প্রেম করে, বিয়ে করতে চায় তোমার ছেলেকে, কিন্তু তোমার ছেলে কোনোভাবেই বাড়ির লোকের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে না। ওই জানোয়ারটার সঙ্গে তুমি প্রেম করো? কি দেখে পছন্দ করলে তুমি? তোমার চোখ বলে কিছু নেই নাকি? হ্যাঁ, কেন মা? আমি তো জানতাম ওদের নিজেদের রেস্তোরাঁ, গাড়ির শোরুম আরো। মা? এই পোড়ার মুখী, মা কাকে বলছিস রে? কাকিমা বল। আর আমাদের রেস্তোরাঁ, গাড়ির শোরুম এসব আছে? তোকে কে বলেছে? হ্যাঁ, প্রদীপ নিজেই তো বলেছে। এটাও বলেছে যে বিয়ের পর আমাকেও একটা গাড়ির শোরুমের দায়িত্ব দিয়ে দেবে, আর তাছাড়া নাকি বিয়ের জন্য নতুন অ্যাপার্টমেন্ট কিনবে। একটা জামা ছিঁড়ে গেলে নতুন জামা কেনার ক্ষমতা নেই, ও কিনবে গাড়ি বাড়ি। তবে শোন, আমি এই দিদির বাড়িতে রান্নার কাজ করি, আর আমার বর মানে প্রদীপের বাপ একটা হোটেলে কাজ করে, আর প্রদীপ ওই ৫৫ তলার মোড়ের মাথায় বিল্টুর গ্যারেজে কাজ করে। ভাড়া বাড়িতে থাকি আমরা। তোকে যা বলেছে সব মিথ্যে বলেছে। ও দিদি, দেখেছো, আমি তখনই সন্দেহ করেছিলাম। তাই তো ভাবি, রোজ রোজ আলাদা আলাদা গাড়ি নিয়ে দেখা করতে আসে। কত টাকা থাকলে রোজ রোজ নতুন নতুন বাইক নিয়ে লোকে ঘুরে বলো তো? ও রোজ রোজ নতুন নতুন বাইক নিয়ে ঘুরে বেড়াবে না কেন? গ্যারেজের লোকে বাইক সারাতে দিতে যায়, সেই বাইক নিয়ে ঘুরে বেড়ায়। একবার বিল্টু জানতে পারলে না, আচ্ছা করে দেবে ধোলাই। আরে তোর পেছনেই এত খরচা করে, তাই না রে? আজ এটা কাল সেটা, সেই জন্য রোজ হাত পেতে পেতে টাকা নিয়ে যায়। জানো দিদি, গত মাসে ইলেকট্রিকের বিলটা অবধি দেয়নি, অথচ টাকা নিয়ে গেছে। সেদিন ইলেকট্রিক অফিস থেকে লোক এসেছিল লাইন কাটবে বলে, তারপর রাত্রিবেলা গুছিয়ে দিয়েছে ওর বাবা 2 ঘা। তখন ছেলে স্বীকার করেছে। হ্যাঁ রে মেয়ে, তোর বাড়ি কোথায়? কি করে কি? হ্যাঁ, তোর বাপ? আমার বাড়ি তো দাসপুকুরে। আমার বাবার ফাস্টফুডের দোকান আছে, আর দাদা গাড়ি চালায়, মা নেই। আচ্ছা, বুঝেছি। তলে তলে এত দূর গড়িয়েছে। আজ বাড়ি আসুক ছেলেটা, ওর একদিন কি আমার একদিন। ব্যাস, রেগে আগুন তেলে বেগুন নমিতাদি। চুমকির হাত ধরে হিড় হিড় করে টানতে টানতে নিয়ে বেরিয়ে এলো সালনের বাইরে। গন্তব্য বিল্টুর গ্যারেজ, যেখানে প্রদীপ কাজ করে। প্রদীপের বাবার কত বড় গাড়ির শোরুম সেটা একবার নিজের চোখে দেখতে হবে না চুমকিকে? না হলে প্রদীপের স্বরূপ দর্শন হবে কি করে? ব্যাস, চললো ওরা দুজন। আর এসে পৌঁছলো বিল্টুর গ্যারেজে। কিন্তু এমন একটা পরিস্থিতির জন্য তৈরি ছিল কি প্রদীপ? কখনো নয়। তাহলে কি হলো শুনে নেওয়া যাক। বাহ প্রদীপ, এই তাহলে তোমার বাবার গাড়ির শোরুম। এই শোরুমটাতে তুমি বিজনেস সামলাও, তাই তো? আরে বেবি, তুমি এখানে কি করছো? আমি তো আসলে আমার গাড়িটা সারাতে নিয়ে এসেছিলাম ওদের ওখানে। থাক, আর মিথ্যে কথা বলে লাভ নেই আমার কাছে। আর তাছাড়া আমি একা আসিনি আজ, আমার সঙ্গে মাও এসেছে। মা, আসুন তো আপনি। এ কি মা, তুমি? বাড়ি চল হারামজাদা, তোর মিথ্যে কথা বলা আমি বের করছি। তোর বাবার নাকি রেস্তোরাঁ আছে, তোদের নাকি 2টো শোরুম। সারা দিন মুখে রক্ত তুলে দুজন মিলে খেটে চলেছি, আর এই ছেলে বাতেলা করে বেড়াচ্ছে। আজ তুই বাড়ি ফের। না মা, মানে চুমকি, শোনো না প্লিজ। থাক প্রদীপ, অনেক মিথ্যের আড়াল থেকে নিজেদের কদর বাড়ানোর চেষ্টা করেছি আমরা। তবে আমি বিশ্বাস করি
যদি ভালোবাসা সত্যি হয় তাহলে আমরা গরিব না বড়লোক তাতে কিছুই যায় আসে না। তুমি ঠিক জেনেছ, আমার বাবা একটা সামান্য ফাস্টফুডের দোকান চালায়, আর আমার দাদা লোকের গাড়ি ভাড়া খাটে, আর আমি ওই পার্লারে কাজ করি। কষ্ট করে সংসার চালানোর চেষ্টা করি, তবু ভালোবাসতে তো আপত্তি নেই কাউকে। হ্যাঁ চুমকি, তুমি ঠিক বলেছ। আমিও গরিবের ছেলে। বাবা মা অনেক চেষ্টা করেছিল, কিন্তু আমার নিজের জন্যই নিজের পড়াশোনাটা আর হয়নি। আমি এখন গ্যারেজে কাজ করি, আমার বাবা হোটেলে কাজ করে, আর মা লোকের বাড়িতে রান্না করে। কিন্তু তাও আমার কিন্তু তোমাকে ভালোবাসার মধ্যে কোনো মিথ্যে নেই। আমাদের দুজনের ভালোবাসা যদি মিথ্যে না হয় তাহলে আমরা গরিব না বড়লোক তাতে সত্যিই কিছু যায় আসে না। তবে এবার থেকে আর ভালোবাসার জন্য কখনো মিথ্যের আশ্রয় নেবে না, বলো? সত্যি বলছি চুমকি, আর কখনো কোনো মিথ্যে কথা বলবো না তোমার সামনে। দেখো, আমি তো এতদিন শোধরাতে পারিনি, এবার এই জানোয়ারটাকে তুমি শোধরাতে পারো কিনা। অরুণাভর ঘরের বাইরে বেশ কিছুক্ষণ পায়চারি করল অরুন্ধতী। ভেতরে যাবে, কথা বলবে, কিছুতেই মনস্থির করতে পারছে না। একবার ভাবল চারুলতাকে ফোন করবে, কিন্তু অনেকটাই তো রাত হয়েছে। উৎসবের মা মারা গেছে, আজকেই শুনেছে। নিশ্চয়ই মেয়েটা এখন উৎসবের সঙ্গেই কথা বলছে। শুধু শুধু বিরক্ত করাটা ঠিক হবে না। আজ অনেকদিন বাদে ভগবানকে স্মরণ করল অরুন্ধতী। আপনা আপনি হাতটা উঠে গেল মাথায়, ঠিক পরীক্ষার আগের মুহূর্তে যেমনটা করত ঠিক তেমনটা। কোথাও যাচ্ছ? তুমি এখানে? লাগেজ গোছাচ্ছ? কোথাও যাচ্ছ? হ্যাঁ, কিন্তু তুমি হঠাৎ কিছু বলবে? একটু সময় দেবে আমাকে অরুণাভ? সে কি, তুমি হঠাৎ করে সময় চাইছো? সারাদিন তো আমার দিকে তাকাও না, কথা বলো না, হঠাৎ কি হলো এখন? আজ বলার মতো অনেক কিছু আছে অরুণাভ, একটু বোঝার চেষ্টা করো প্লিজ। এই কথাগুলোর ওপর অনেক কিছু ডিপেন্ড করছে। হ্যাঁ, এখনো আমাদের মধ্যে কথাবার্তা বাকি আছে? হ্যাঁ, আমার আসলে কিছু জানার আছে, মানে কয়েকটা প্রশ্ন। বলো, উত্তর দেওয়ার চেষ্টা করব, যদিও আমার সব কথা তুমি বিশ্বাস করবে এমন তো মনে হয় না, কারণ ভুল বোঝাটা তো তোমার অভ্যাসে দাঁড়িয়ে গেছে। তোমার আর রোজির মধ্যে কিছু কি চলছে? কি? তুমি কি বললে? চলছে? হোয়াট কাইন্ড অফ ল্যাঙ্গুয়েজ ইজ দিস? না বোঝার মতো তো কিছু নেই, সরাসরি জানতে চাইছি, তোমার আর রোজির মধ্যে কি কোনো সম্পর্ক আছে? কারণ আমি তোমাদের মধ্যরাতেও ফোনে কথা বলতে শুনেছি, একসাথে তোমরা পার্টিতে যাও, হাসাহাসি করো, গল্প করো। ফর গডস সেক অরুন্ধতী, তুমি এতগুলো বছর একসাথে থেকে এই বুঝেছো আমাকে? আমি স্পাইনলেস নই। আমার যদি কাউকে ভালো লাগতো সোজাসুজি তোমায় জানাতাম, লুকিয়ে লুকিয়ে প্রেম করতাম না। তবুও যদি আমাদের সম্পর্কে এত ইন্টারেস্ট তোমার, তাহলে শোনো, রোজি আমার শুধুই বন্ধু। ও খুব খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে ওর পার্সোনাল লাইফে, সাহায্য দরকার বলেই ফোন করে। কই, তুমি তো আমাকে কোনোদিন এসব বলনি। আমি ভেবেছিলাম তুমি তোমার জীবন থেকে আমাকে মুছে ফেলতে চাইছো। তোমার স্ট্যাটাস, তোমার পার্সোনালিটির পাশে আমাকে হয়তো আর মানায় না। সবসময় শুধু নিজের মতো করে ভাবলে তো হবে না অরুন্ধতী। একবার যদি খোলা মনে জিজ্ঞেস করতে, সোজাসুজি উত্তর পেয়ে যেতে, তাহলে আজ তোমার মনে এইসব সন্দেহই আসতো না। আমি একদম বুঝতে পারিনি কখন যে এতটা ভুল বুঝে ফেলেছি। প্লিজ প্লিজ অরুণাভ, আমরা কি আর একবার আমাদের সম্পর্কটাকে সময় দিতে পারি না? অবশ্যই পারি, তবে তার আগে তোমাকে প্রমিস করতে হবে, শুধু শুধু সন্দেহ করে নিজের মনে এসব ভুলভাল বিষয় পুষে রাখবে না তুমি। ঠিক আছে, প্রমিস। তুমিও কিন্তু ওই রোজির সঙ্গে বেশি কথা বলবে না, আমার ভালো লাগে না। আর ইউ জেলাস? কখনোই নয়, ওই তো পেঁচির মতো মুখ, ওকে হিংসা করবে অরুন্ধতী? ইম্পসিবল। তাই বুঝি? তাহলে চটপট তোমার লাগেজটাও গুছিয়ে নাও। আবার শুরু থেকেই যদি শুরু করতে হয়, তাহলে হানিমুন দিয়েই শুরু করা বেটার হবে, তাই না? তবে এবার আগে পুরনো বন্ধুত্বটা ঝালিয়ে নিতে হবে, কারণ সব সম্পর্কের শুরু বন্ধুত্ব দিয়েই হয়।
আর বন্ধুত্ব থাকলে সেই সম্পর্ক হয় চিরকালীন। কত দিন হয়ে গেল দিদির সঙ্গে ঠিকঠাক গল্পই হয় না অপূর্বার। আজকাল দিদি একদম অন্যমনস্ক থাকে, ভালো করে কথা পর্যন্ত বলে না, খাবারও খায় না, চুপি চুপি কাঁদে। বড্ড কষ্ট হয় ওর। সেদিন দিদির ফোন থেকে উৎসবদার নাম্বারটা ফোনে সেভ করেছিল। আজ ভাবলো দিদির দ্বারা তো কিছুই হবে না, ওকেই কিছু একটা করতে হবে। নিজের ফোন থেকে লম্বা চওড়া একটা মেসেজ লিখে চিন্তা ভাবনা না করেই সেন্ড করে দিল উৎসবের নাম্বারে। শোনো উৎসবদা, তুমি একদম বাজে লোক। তুমি বলেছো আমার দিদির সঙ্গে সম্পর্ক রাখবে না। খুব তো বড় বড় ভালোবাসার কথা বলেছিলে এতদিন, আর আজ এভাবে মুখ ফিরিয়ে নিলে যে? তোমার লজ্জা করে না? তোমার মা উপর থেকে কি ভাবছে একবারও ভেবে দেখেছো? আমার দিদি কষ্ট পেলে তোমার মাও কিন্তু তোমায় ক্ষমা করবে না। দিদি সারা রাত জেগে কাঁদে, কিচ্ছু খায় না, হাসতে পর্যন্ত ভুলে গেছে। আর এই সব কিছু হয়েছে তোমার জন্য। কান খুলে শুনে রাখো, আমি কিন্তু চুপচাপ বসে থাকবো না। আমার কলেজের ছেলেপুলে ইউনিয়নের সবাই মিলে তোমার বাড়ি ঘেরাও করব, রাস্তার লোকজনকেও ডেকে আনবো। এমন অবস্থা করব না তুমি তোমার পাড়ায় মুখ দেখাতে পারবে না। আর একটা কথা, যতদিন আমার দিদি কষ্টে থাকবে ততদিন তুমি বিয়ে তো দূরের কথা, প্রেমও করতে পারবে না। কথাটা মাথায় ঢুকিয়ে রাখো। হঠাৎই উৎসবের ফোনে রাত্রিবেলা লম্বা একটা মেসেজ এলো আননোন নাম্বার থেকে। পরীক্ষার খাতাগুলো দেখছিল উৎসব। ফোনটা বার করে মেসেজটা দেখেই মুচকি হাসল ও। বাবা, এ তো একেবারে দিদির বিপরীত, একেবারে থ্রেড দিচ্ছে। কিন্তু একটা বিষয়ে বড্ড কষ্ট হলো উৎসবের। ঠিক করে খাওয়া দাওয়া করছে না চারুলতা, সারা রাত কাঁদে। বড্ড বেশি কষ্ট দিয়ে ফেলা হলো মেয়েটাকে। মা অসুস্থ অবস্থায় বারবার বলতো, চারুলতাকে কোনোদিন কষ্ট দিস না। মেয়েটা বাবা মায়ের জন্য, নিজের পরিবারের জন্য নিজের সর্বস্ব দিয়ে দিচ্ছে। তোর জীবনটা একমাত্র গুছিয়ে রাখতে পারবে এই মেয়েটাই। ওর হাত সারা জীবন শক্ত করে ধরে রাখিস। চোখে আসা জলটা গিলে ফেলল উৎসব। কালকে একবার ফোন করবে? না না, ওদের বাড়িতেই চলে যাবে। এভাবে খাওয়া দাওয়া না করলে তো অসুস্থ হয়ে পড়বে। সদ্য সদ্য মাকে হারিয়েছে। এরপর চারুলতার যদি কিছু হয়ে যায়, বেঁচে থাকার আর অর্থটাই তো থাকবে না। না, আজ আর খাতা দেখা হবে না। উঠে পড়ল উৎসব। তবে মেসেজের রিপ্লাইয়ে একটা স্মাইলি পাঠাতে ভুলল না। মেয়েকে বুঝিয়ে বুঝিয়ে ক্লান্ত হয়ে গেলেন সরমা দেবী। ওদের নিজেদের মধ্যে তো কোনো সমস্যা নেই, তাহলে শুধু শুধু নিজের পরিবারের জন্য এতদিনের সম্পর্ক শেষ হয়ে যাবে? আর পারলেন না। আজকে মেয়েকে কিছুতেই অফিসে যেতে দিলেন না, জোর করে নিয়ে বসালেন আলোচনা করতে। কিছু তো বল চারু, এভাবে চুপ করে থাকলে চলবে? নিজের মনের কথা একবার তো শোন। শুনে কি হবে মা? উৎসব তো কথাই বলছে না আমার সঙ্গে। ও এখন আর আমায় চায় না। রাগ করেছে, অভিমান করেছে, কিন্তু ভালোবাসা, দুদিনে ভালোবাসা কি হারিয়ে যায় রে? হয়তো ভালোবাসতো, কিন্তু এখন ঘৃণা করে। ওর মা তো চাইতেন আমাদের বিয়ে হোক, আমরা সংসারী হই, কিন্তু আমি নিজে পিছিয়ে এসেছিলাম। আর তাই হয়তো। আর কেন? আমার জন্য? অপূর্বার জন্য? তুমি একা, বাবা নেই, অপূর্বা এখনো পড়াশোনা করছে। এই ভাঙা বাড়ি আমি কিভাবে চোখ বন্ধ করে চলে যাব মা? মা কি এত দুর্বল রে? যখন তোর বাবা চলে গেল তখন আমি সামলাইনি তোদের দুই বোনকে? তখন কি তুই চাকরি পেয়েছিলি? ওরে, আমি সব সামলে নেব, তুই শুধু নিজের কথাটা ভাব। কিন্তু উৎসব আর ফিরবে না মা। ওর শেষ ভরসাটাও আমি ভেঙে দিয়েছি। তুই একবার গিয়ে কথা বল, না হলে জানবি কি করে? যদি না মানে? আগেই হাল ছেড়ে দিচ্ছিস? এই তোদের ছোট্টবেলার ভালোবাসা, এইটুকু জোর নেই তোর ওর ওপর? আমি চেষ্টা করব মা। এটাই তো চাইছিলাম,
নিজের ভালোবাসাকে এত সহজে হারিয়ে ফেলিস না মা। এই যে বড় দুর্লভ জিনিস, সহজে মানুষ পায় না। ঘড়িটা একবার দেখলো উৎসব, 8টা বাজে। নিশ্চয়ই চারুলতা বাড়ি ফিরে এসেছে এতক্ষণ। ফোনটা হাতে নিয়ে চারুলতাকে মেসেজ করবে ভাবল, একবার দেখা করতে চাইবে। কিন্তু ফোনটা হাতে তুলতেই কলিং বেল বাজল। এখন আবার কে এলো? দরজা খুলেই চমকে উঠল উৎসব। এ কি, তুমি এই সময় এখানে? ধীরে ধীরে চোখ তুলে তাকালো চারুলতা। ওর মুখটা দেখেই হৃদস্পন্দন প্রায় থেমে গেল উৎসবের। 2 চোখে কালি, চুলগুলো এলোমেলো, মা দুর্গার মতো মুখটা একেবারে মলিন, রক্তশূন্য। এ কি অবস্থা তোমার? ঠিক করে খাওয়া দাওয়া করো না নাকি? ভিতরে এসো। কি হলো? এসো। আমাকে ক্ষমা করে দাও উৎসব। এত বড় অপরাধ বোধ নিয়ে কি করে বাঁচবো আমি? আমার জন্য। কথাগুলো শেষ করতে পারল না, তার আগেই কান্নায় ভেঙে পড়ল চারুলতা। 2 হাত বাড়িয়ে চারুলতাকে নিজের কাছে টেনে নিল উৎসব। কিচ্ছু বলতে হবে না তোমায়। আমার অভিমান হয়েছিল, তাই অতগুলো কথা বলে ফেলেছিলাম সেদিন। বিশ্বাস করো চারু, তোমাকে ছাড়া আমার পক্ষেও তো বেঁচে থাকাটা অসম্ভব। কিন্তু মা তো চলে। জন্ম মৃত্যু কেউ বলতে পারে? কার কখন কি হয় তার গ্যারান্টি কি আর আমরা কেউ দিতে পারি? আর মা তো অসুস্থই ছিলেন, এর জন্য তোমার কোনো দোষ নেই। তুমি কি ভেবেছিলে নাকি যে এসব হবে? কিন্তু উৎসব। আর কাঁদতে হবে না। ইস, কেঁদে কেঁদে আমার টি শার্টটা একেবারে ভিজিয়ে দিল। আরে তুমি এমন ছিঁচ কাঁদুনে হলে কবে? তোমার জন্যই তো। ও, আর একটা কথা, বাড়িতে এরকম একটা গুন্ডা পুষেছো, সেটা তো আগে বলনি। মানে তোমার বোন, আমার হবু শালিকা, আমাকে থ্রেট দিয়ে একটা লম্বা মেসেজ পাঠিয়েছে। হ্যাঁ? অপু ফোন নাম্বার পেল কোত্থেকে? জোগাড় করেছে হয়তো। ওর দিদির এত কষ্ট, ও কি আর শান্তিতে থাকতে পারে? আবার কি বলেছে জানো? আমার বাড়িতে নাকি ধর্ণা দেবে, লোকজন নিয়ে এসে আমার ব্যবস্থা করবে। আর হ্যাঁ, এও বলেছে আমাকে নাকি অন্য কারোর সঙ্গে বিয়ে তো ছাড়, প্রেম পর্যন্ত করতে দেবে। ইস, কি অসভ্য মেয়ে। দাঁড়াও, মজা দেখাচ্ছি, এক্ষুনি ওকে ফোন করে। না 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 না, ও তো তোমায় ভালোবাসে বলেই এসব করেছে। ওর জায়গা থেকে ও একদম ঠিক। তা বলে এত পাকামি করবে? ঠিক আছে, বেশ করেছে। এটা আমাদের শালি জামাইবাবুর ব্যাপার। কিন্তু আমি তো অন্য কথা ভাবছি। কি ভাবছি? তোমায় আজ থেকেই রেখে দেবো এখানে। ওসব বিয়ে থা করে লোক খাইয়ে শুধু শুধু পয়সা নষ্ট করে কি হবে? আমার তো শুধু তোমায় চাই, পেয়ে গেছি, ব্যাস, আবার কি। দ্রুত উৎসবকে ছেড়ে সরে দাঁড়ালো চারুলতা। ইস, এতক্ষণ জড়িয়ে ধরে দাঁড়িয়েছিল, ভাবতেই লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। অমনি না, যাই যাই। আরে যেই রেখে দেওয়ার কথা বললাম অমনি ঠেলে সরিয়ে দিলে তো। বড্ড তুমি। বাড়ি যাব। বাড়িতেই তো আছো, এটা তো তোমারও বাড়ি। না না, আমি ওই বাড়ি যাব, আমাকে বাড়ি দিয়ে এসো। আনরোম্যান্টিক মেয়ে। দাঁড়াও, চেঞ্জ করে আসি। কেটে গেছে প্রায় 1 বছর, আর 1 বছরে 3 জোড়া জীবন পুরোপুরি বদলে গেছে। আর ওরা ভালো থাকলে ওদের পরিবার পরিজন সবাই ভালো থাকে, কি তাই তো? মায়ের বাৎসরিকের কাজ শেষ হতেই চারুলতা আর উৎসবের বিয়ে ঠিক হলো। দেখতে দেখতে বিয়ের দিনটাও চলে এলো। বিয়ে বাড়ি
একেবারে হুলুস্থুল কাণ্ড। জানো, আজ তোমায় নিয়ে বিয়ে বাড়ি যেতে ভীষণ ভয় করছে আমার। কি অসামান্য লাগছে। আবার শুরু করলে? এত বাজে কথা কোথা থেকে মাথায় আসে তোমার? বাজে না, সত্যি বলছি অরুন্ধতী। তুমি আজ সন্ধ্যারও মেঘমালা, তুমি আমারও সাধেরও সাধনা। এই এখন কি কাব্য করবে নাকি? ইচ্ছে তো করছে অনেক কিছুই, কিন্তু উপায় নেই। তোমার প্রিয় বান্ধবীর বিয়ে বলে কথা, অ্যাটেন্ড করতেই হবে। হ্যাঁ তাই, চটপট চলো, খালি দুষ্টুমি। দেখেছেন, গল্পের শুরুতে যাদের সম্পর্ক ছিল আদা আর কাঁচকলা, এখন তাদের মধ্যে কি গদগদ প্রেম। কি বললেন? প্রদীপ আর চুমকি? ও বাবা, ওরা দুজনে তো চুটিয়ে প্রেম করছে। প্রদীপ বলেছে যতদিন না ভালোভাবে নিজের পায়ে দাঁড়াচ্ছে, বিয়ে নাকি করবে না। চুমকিও রাজি। নমিতাদি বেশ খুশি। চুমকি মেয়েটা বেশ লক্ষ্মী, ছেলেটাকে ভালোই টাইট দিয়ে রেখেছে। ওদিকে রোজির ডিভোর্সটা হয়ে গেছে। দীর্ঘদিন ওর হাজবেন্ড ওর ওপর খুব মানসিক অত্যাচার করত, টর্চার করত। এখন ভালো আছে রোজি, নিজের জীবনটা নিজের মতো করে এনজয় করছে। আর সরমা দেবী আর অপূর্বা, ওদের তো আনন্দের ঠিকানাই নেই। বাড়িতে বিয়ে বলে কথা। মা, আমাকে তো তোমায় পরিষ্কার বলে রাখলাম, আমাকেও দিদির মেকআপ আর্টিস্ট সাজিয়ে দেবে, না হলে কিন্তু আমি বিয়ে বাড়ি যাবই না, ব্যাস। ওই দেখো, তুই আবার ওর মতো সাজবি কেন? ও তো বিয়ের কোণে, তুই নিজের হাতে সেজে নিবি। মোটেও নয়, আমারও প্রফেশনাল টাচ চাই। আমার একমাত্র দিদি, আর আমাকে এরকম পান্ডার মতো চোখ নিয়ে বিয়ে বাড়িতে ঘুরতে হবে? ও মা, কি সুন্দর টানা টানা চোখ, পান্ডা হতে যাবে কেন? আর চোখের তলায় যে দুহাত করে কালি, সেটা দেখতে পাচ্ছ না? ও তো রাত জেগে মোবাইল ঘাঁটার জন্য হয়েছে। না, রাত জেগে প্রজেক্ট করার জন্য হয়েছে। অপু, বাড়াবাড়ি কম কর। দিদির বিয়ের দিন মার খাওয়ার তাল করছিস নাকি? আমি সাজবো তো সাজবই, আমাকে কেউ আটকাতে পারবে না। কি হলোটা কি? মা মেয়ের আবার যুদ্ধ? দেখ না দিদি, বলছি তোর মতো করে একটু সাজিয়ে দিতে, কিছুতেই রাজি হচ্ছে না মা। ও এই ব্যাপার? কেন এমন করছো মা? আমার ছোট্ট বোনটা একটু সাজতে চাইছে। নিশ্চয়ই সাজবি, দাঁড়া, আমি এক্ষুনি বলে দিচ্ছি। ওই দিদি তোকেও সাজিয়ে দেবে। ব্যাস, শুরু হয়ে গেল আহ্লাদ। এই দিদি, আমার মনে হয় না মায়ের হিংসে হচ্ছে, মাকেও সাজিয়ে দিতে বল। তবে রে পাজি মেয়ে। আজ আকাশ ভর্তি তারা, সামনেই দুর্গাপুজো। বিয়ের পর চারুলতা আর উৎসবের প্রথম পুজো। বিয়ের পর কোথাও বেড়াতে যায়নি একসাথে ওরা, তাই ঠিক করেছে এই পুজোতেই যাবে ঘুরতে। তাই অফিস থেকে ফিরেই ছাদে মাদুর পেতে বসে দুজনের আলোচনা বেশ জমে উঠেছে। চারুলতা পা ছড়িয়ে বসে রয়েছে, কোলে মাথা রেখে উৎসব চোখ বন্ধ করে শুয়ে আছে। চুলটা বাঁধার জন্য ক্লিপটা হাতে তুলতেই উৎসব বলল, তোমায় বলেছি না চুল বাঁধবে না। তোমার চুল বাঁধা আমার একদম ভালো লাগে না। পাগল নাকি তুমি? সারাদিন খোলা চুলে পাগলির মতো ঘুরবো নাকি? তোমার এই চুল নিয়ে অবসেশন না আমি বুঝি না। চুল তার কবেকার অন্ধকার। চুপ করো তো। কোথায় যাবে তাড়াতাড়ি বলো, টিকিটটা কাটতে হবে তো। পাহাড় যাব, পাহাড়। না না, সমুদ্র চলো। না, পাহাড়ে প্রেম জমে ভালো। তুমি জানো না আমি শীত কাতুরে। সেই জন্যই তো নিয়ে যাচ্ছি। সারা দিন হোটেলে থাকবো, রুমের বাইরে বেরোবই না। যা, অসভ্য। হানিমুনে গিয়ে কেউ ঘোরে নাকি? সবাই রুমে রেস্ট করে, বুঝলে? তাহলে আর বেড়াতে যাওয়ার কি আছে? বাড়িতে দরজা দিয়ে বসে থাকলেই হয়। ঠিক বলেছ, প্রেম করার জন্য বেড়াতে যাওয়ার দরকার নেই।
প্রেম তো ছাদেই করা যায়। এই যেমন এখন এক চড় মারবো, ছোট লোক। অলোকে কুসুম না দিও, শুধু শিথিল কবরী বাঁধিও। কাজল বিহীন সজল নয়নে হৃদয় দুয়ারে ঘা দিও। আকুল আঁচলে পথিক চরণে মরণের ফাঁদ ফাঁদিও। না করিয়া বাদ মনে যাহা সাধ, নিদয়া নীরবে সাধিও। এই রে, এখন আবার রবীন্দ্রনাথ। প্রেম পর্যায়। এই রে, এই চলো চলো, ওঠো ওঠো ওঠো। আরে তাড়া দিচ্ছ কেন? লেগে যাবে। আরে বাবা, ভাত বসাতে হবে, কত দেরি হয়ে গেল। প্রেমই ভালো ছিল, কেন যে বিয়ে করলাম। যাতে প্রেম করার পাশাপাশি ঠিক সময় কলেজে যাওয়ার ভাতটাও পাও, তাই জন্যই। আরে পালাচ্ছে পালাচ্ছে, দেখো। এই পালালে কিন্তু হবে না, উত্তরটা দিয়ে যাও। আরে দিয়ে যাও। আরে যাচ্ছ কোথায়? ভালোবাসার ত্রিকোণমিতি গল্পটা কিন্তু আজ এ পর্যন্তই। কেমন লাগলো আজকের গল্প অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে, আর ভালো লাগলে একটা লাইক তো করতেই হবে। আর তার সঙ্গে 100 নম্বর পর্বে যারা আমাদের সঙ্গে নতুন যুক্ত হলে, মানে যারা আজকে আমাদের চ্যানেল প্রথমবারের জন্য শুনছো, তাদেরকে আমরা কি রিকোয়েস্ট করব? তাদের কাছে অনুরোধ, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর নিজের বন্ধুদের মধ্যে চ্যানেলটা শেয়ার করতে হবে। এবার তাহলে আর কথা না বাড়িয়ে চলে আসতে হবে গত পর্বে যে প্রথম 10 জন সঠিক উত্তরদাতা সঠিক উত্তর দিয়েছিলে। 10 নয়, গত পর্বে আমরা কথা দিয়েছিলাম আমরা 15 জনের নাম এবারে ঘোষণা করব। ও আচ্ছা আচ্ছা, স্পেশাল এপিসোড বলে কথা, তাই না? ঠিক আছে, তাই হোক। আজ না হয় গত পর্বের প্রথম 15 জন সঠিক উত্তরদাতার নাম আমরা ঘোষণা করব। একে একে সেই নামগুলো বলে ফেলি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি। তাহলে তাদের মধ্যে রয়েছে উজ্জ্বল, মানসী পাত্র, ঋতু সর্দার, রূপসা মাইতি, বিশ্বজিৎ ঘোড়াই, ঝুমা মণ্ডল, রিয়া দাস, স্নেহা দাস, মাসুমা আক্তার, মোহিনী ভট্টাচার্য, ঈশানী ঘোষ, শান্তনু বর্মন, রচনা সামন্ত, জয়শ্রী কুমারী, শ্রোতা সাহা সহ আরও অনেকে। তবে এবার কিন্তু সময় আরও একবার মনে করিয়ে দেওয়ার, ভালোবাসার মরশুমের আরও একটা নতুন ভেঞ্চার, শুধুমাত্র ভূতের গল্পের চ্যানেল ভূত চর্চা। আজ কিন্তু থাকছে আরও একটা নতুন অ্যানাউন্সমেন্ট। যেহেতু 100 নম্বর পর্ব, আমরা খুব শিগগিরই ভূত চর্চায় নিয়ে আসতে চলেছি সাসপেন্স থ্রিলার, তাই তো? গোয়েন্দা গল্প, একদম গোয়েন্দা গল্প। তো সেক্ষেত্রে ভূত চর্চাতেও আমাদের শোনা যাবে সপ্তাহে 2 দিন করে। তাহলে তো মজা বোধহয় খানিক বাড়লো নাকি? হ্যাঁ, তবে দিনটা আমরা পরে অ্যানাউন্সমেন্ট করব। দিনটা আমরা পরে ঘোষণা করব। আগামী মাস থেকে আশা করছি সপ্তাহে 2 দিন করে শোনা যাবে ভূত চর্চা। তবে এখনো অবধি শনিবার রাত্রি 11টাই কিন্তু ফিক্স টাইম। তাহলে চলো আজকের প্রশ্ন সেরে ফেলি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আজকের প্রশ্ন না প্রশ্ন বিচিত্রা দেব? প্রশ্নই থাক। প্রশ্নই থাক, বেশ। তাহলে আজকের প্রশ্ন কি করা যেতে পারে? আজকের প্রশ্ন, এই গল্পে চারুলতা মানে অন্তরার ক্যারেক্টারের বোনের নাম কি ছিল? বোনের নাম? হ্যাঁ। বোনের নাম ছিল আবার দাঁড়া, ওটা তোর বলার জন্য নয়, ওটা আমাদের শ্রোতা বন্ধুদের বলার জন্য। যাই হোক, যারা মন দিয়ে গল্পটা শুনেছেন তারা নিশ্চয়ই এই প্রশ্নের উত্তর পারবেন। তাই চটপট মোবাইল ফোনটা নিন আর টাইপ করুন সঠিক উত্তর কমেন্ট বক্সে। কথা দিচ্ছি, আগামী পর্বে প্রতি পর্বের মতো প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করব আমি নিজে। আর সেই সঙ্গে আজকের এই 2 ঘন্টার গল্প কেমন লাগলো কমেন্টে কিন্তু সবাইকে জানাতে হবে। কমেন্ট করে বলতে হবে কেমন লাগলো। কতটা বিরক্ত লাগলো মানুষজনের নাকি রে? না না, ভালোই লেগেছে। অপেক্ষা করব, আমরা রিপ্লাই দেব অবশ্যই। ঠিক আছে, তাহলে আজ আপাতত বিদায় নিতে হচ্ছে। দেখা হচ্ছে আবার আগামী শুক্রবার রাত্রি 8টায়, আর তার সঙ্গে অবশ্যই আবার আগামী মঙ্গলবার দুপুর 3:30। তাই তো? আজ এই পর্যন্তই। তাহলে ভালো থেকো সবাই। ভালোবাসার মরশুমের সঙ্গে সঙ্গে
ভূত চর্চাকেও সঙ্গে রেখো। আসি তাহলে।